আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সবাইকে। আল্লাহর অশেষ রহমত আমরা সবাই একসাথে হতে পারছি, আলহামদুলিল্লাহ। গত ক্লাসে আমরা অনেকগুলো পড়া পড়ছিলাম। কত ধারা থেকে পড়ছিলাম? গত ক্লাসে 78 থেকে পড়ছিলাম না? 78 ধারা থেকে মোটামুটি আমরা 85 ধারা পর্যন্ত পড়ে ফেলছি, কিন্তু দুঃখজনক যে গত ক্লাসটা রেকর্ডিং দিতে আমি একদমই ভুলে গেছিলাম। তো আজকে আবার একটু পিছন থেকে শুরু করি, তাহলে পূর্ণাঙ্গ রেকর্ডিংটা থাকবে বা আপনারা ধারাবাহিকভাবে শুনতে পারবেন। যদিও এগুলো পরে আবার রিভিশনের সুযোগ আছে। সংক্ষেপে বলবো, বেশি সময় নেব না। 77 ধারা পর্যন্ত পড়ে ফেলছিলাম আমরা। পরোয়ানা এক বা একাধিক পুলিশ অফিসারের উপরে নির্দেশিত করা যাবে। মেট্রো এলাকা হলে অবশ্যই পুলিশ অফিসার। জেলার ক্ষেত্রে অবিলম্বে যদি পুলিশ অফিসার পাওয়া না যায়, সেক্ষেত্রে এক বা একাধিক ব্যক্তির মাধ্যমেও পরোয়ানা কি করা যায়, তামিল করানো যায় বা তাদের উপর ইস্যু করা যায়। তারা একজনেও এটা তামিল করতে পারবেন, সবাই মিলেও এটা তামিল করার ব্যবস্থা করতে পারবেন। এই ছিল কত ধারা? 77 ধারা। এরপরে 78 ধারায় হলো জমির মালিক, জমির কৃষক, ম্যানেজার এই ধরনের ব্যক্তিদেরকেও পরোয়ানা দিতে পারবেন। কোন কোন অপরাধে? আমলযোগ্য, জামিনের অযোগ্য, ঘোষিত অপরাধী। এই তিন রকম অপরাধের ক্ষেত্রে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট কে? প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট তিনি কি করবেন? তিনি পরোয়ানা দিতে পারবেন সংশ্লিষ্ট জমির মালিককে বা ওই ব্যক্তিকে। এবার আসেন, তিনি পরোয়ানার পাওয়ার পর এই পরোয়ানার উপরে নিজের নাম সই করবেন এবং তার প্রাপ্তি স্বাক্ষর করবেন আর কি ওয়ারেন্টটাতে। এবং সংশ্লিষ্ট অপরাধী যার বিরুদ্ধে পরোয়ানাটা দেওয়া হয়েছে, তিনি যখন তার জমিতে প্রবেশ করবেন, তিনি গ্রেপ্তার কার্যকর করবেন। এর পরের ব্যবস্থা কি? ওয়ারেন্ট সহ তিনি অপরাধীকে পুলিশ অফিসারের নিকটে নিয়ে যাবেন, বা আমরা বলতে পারি নিকটস্থ থানায় নিয়ে যাবেন। এই হলো বেসরকারি লোক কর্তৃক বা জনসাধারণ কর্তৃক ওয়ারেন্ট তামিলের পদ্ধতি, বা জনসাধারণের উপর কখন ওয়ারেন্ট হাওলা করা হয় এবং কখন তারা কি পদ্ধতিতে তারা ওয়ারেন্টটা তামিল করবেন। এরপরে 79 ধারা দেখবো আমরা। 78-এর পরে 79 পড়ছি আমরা। এটাও একটা পরোয়ানা হাওলা। তো একটা হাওলা হয় আদালত সরাসরি কাকে হাওলা করে? সংশ্লিষ্ট জেলার পুলিশ, তার এখতিয়ারাধীন যে জেলা এখতিয়ারাধীন, সেখানে পুলিশ সুপার বরাবর ওয়ারেন্ট গুলো পাঠায়। পুলিশ সুপার স্যার তিনি আবার কি করেন? থানা, যে যে থানা এলাকার অপরাধী, সেই সেই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নিকটে ওয়ারেন্ট গুলো দেন। এবার আসেন 79 ধারায়, তাহলে কোন ধরনের ওয়ারেন্টের হাওলার কথা বলা আছে? ওসি স্যার যখন অধস্তনদেরকে ওয়ারেন্ট গুলো দেন, সেই ওয়ারেন্ট হাওলা করার কথা বলা আছে 79 ধারায়। অর্থাৎ কোন পুলিশ অফিসারের উপরে কোন ওয়ারেন্ট দেয়া হলে তিনি তিনি তো অনুমোদন প্রাপ্ত অফিসার, তাই না? তিনি অন্য আরেকজন অফিসারকে এই ওয়ারেন্টের উপরেই তার নাম লিপিবদ্ধ করে দিতে পারেন বা অনুমোদন দিতে পারেন। তাহলে অনুমোদন প্রাপ্ত অফিসার অন্য কাউকে পরোয়ানাটা দিয়ে পরোয়ানাটা তামিল করাতে পারেন, যদি তার নাম কি কি থাকে, লিখিতভাবে অনুমোদন করেন। অর্থাৎ যিনি ওসি, তিনি তো লিখিতভাবে পেলেন, পাওয়ার পরে তিনি আবার যে সাব ইন্সপেক্টর এএসআই কে দিয়ে ওয়ারেন্টটা তামিল করাবেন, তাকে কি করবেন? এই পরোয়ানাটা তার নামটা পরোয়ানার উপরে লিখিতভাবে দিবেন আর কি। ওয়ারেন্টটা এভাবে লিখিতভাবে হাওলা করবেন। এই হলো 79 ধারা। তাহলে 79 ধারাটা মূলত কি? পুলিশ অফিসারের নিকটে পরোয়ানা। পুলিশ অফিসারকে আপনি পরোয়ানা কিভাবে দিবেন? পড়া কি এখানে ছিল আমাদের? হ্যাঁ। এরপরে আসেন 80, যে ব্যক্তিকে গ্রেপ্তার করতে গেলেন তাকে গ্রেপ্তারের সারমর্ম জানাতে হবে, তাই না? আমরা তো এটাই শিখলাম। প্রয়োজনে পরোয়ানাটা তাকে দেখাতেও হতে পারে। 80 ধারা। 81 ধারা, গ্রেপ্তারের কার্যক্রম শেষ। সংশ্লিষ্ট ব্যক্তিকে আগে দেখতে হবে পরোয়ানাটা জামিনযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা কি না। যদি জামিনযোগ্য হয়, আপনি 76 ধারার পদ্ধতি অবলম্বন করতে পারবেন। সংশ্লিষ্ট ব্যক্তি যদি কি থাকে, এই ওয়ারেন্টটাতে যে যে শর্তগুলো আছে এগুলো পূরণ করার জন্য তিনি যদি সমর্থ থাকে, তিনি যদি জামিনদার দিতে পারে, তবেই কি করবেন? আপনি জামিন নিয়ে তাকে সংশ্লিষ্ট দিনে আদালতে হাজির হতে বলে আপনি ছেড়ে দিবেন। তাহলে এই ব্যবস্থা আপনি নিলেন। নেওয়ার পরে এখন দেখলেন কোনোভাবেই সেই লোক জামিন নিতে পারছে না, বা 76 ধারার কোনো ব্যবস্থা নাই, ওয়ারেন্টে জামিনের কোনো কথা উল্লেখ নাই, তখন আপনি অবিলম্বে সংশ্লিষ্ট ব্যক্তিকে এখতিয়ারাধীন ম্যাজিস্ট্রেটের নিকটে প্রেরণ করবেন। এই ছিল 81 ধারা। এরপরে আমরা 82 ধারায় যাব। 82 ধারাটা গুরুত্বপূর্ণ। গ্রেপ্তারি পরোয়ানা বাংলাদেশে সর্বত্র কার্যকর করা যাবে। যে অফিসারের হাতে একটা ওয়ারেন্ট আছে, তিনি কি জমদূতের মতো হয়ে গেলেন। তিনি যেখানেই পাবেন তার আসামিকে, সেখানেই তিনি গ্রেপ্তার করে ফেলতে পারবেন। তাহলে বাংলাদেশের সর্বত্র একটি গ্রেপ্তারি পরোয়ানা অনুযায়ী পুলিশ অফিসার
সংশ্লিষ্ট অপরাধীকে অনুসরণ পূর্বক গ্রেপ্তার কার্যকর করতে পারবেন। ওয়ারেন্টের ক্ষমতা সারা বাংলাদেশ। 82 ধারা। এরপরে আমরা 83 ধারা যাব, এখতিয়ারাধীন এলাকার বাইরে পরোয়ানা প্রেরণ। তাহলে যখন আপনি পরোয়ানাটা ইস্যু করছেন, আপনি আদালত, আপনি জানেন যে অপরাধী অন্য এলাকায় বসবাস করে, তখন আপনি ওয়ারেন্টটা কোথায় কোথায় পাঠাতে পারবেন? 3টা জায়গা। সংশ্লিষ্ট জেলার যে নির্বাহী ম্যাজিস্ট্রেট তার কাছে, পুলিশ সুপার, পুলিশ কমিশনার, 3 জায়গায় আপনি আদালত হিসেবে। তাহলে পরোয়ানা প্রদানকারী আদালত অপরাধী যে এলাকায় বসবাস করে সেখানকার নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ সুপার, পুলিশ কমিশনার বরাবর ওয়ারেন্টটা প্রেরণ করতে পারবেন। তারা তাদের এলাকায় পূর্বে যে পদ্ধতি বর্ণনা করা হলো একই পদ্ধতিতে তারা তাদের এলাকায় এই ওয়ারেন্টটা কার্যকর করবেন, তামিল করবেন। বুঝতে পারছি। তিনি আবার এসপি স্যারকে হাওলা করবেন, যেই প্রসেস গুলো বললাম এগুলো। তাহলে এই হলো 83। 83 কি? এখতিয়ারাধীন এলাকার বাইরে যদি আপনার অপরাধী থাকে, এখানে যদি ওয়ারেন্টটা তামিল করতে হয় সরাসরি কিভাবে পাঠাবেন। আর 84-তে ব্যাপারটা হলো কেমন? পুলিশ অফিসারকে ওয়ারেন্ট অলরেডি দেওয়া হয়েছে, তার নিকটে প্রেরণ করা হয়েছে, অপরাধী অন্য এলাকায় বসবাস করে এরকম ওয়ারেন্ট। তখন তিনি সংশ্লিষ্ট এলাকায় যাবেন, সেখানকার ম্যাজিস্ট্রেট অথবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নিম্নে নন এমন পদমর্যাদার কর্মকর্তার কাছে ওয়ারেন্টটা সই করানোর জন্য নিয়ে যাবেন। সোজা যদি বলি, সই করানোর জন্য নিয়ে যাবেন। এখন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বা সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেট তিনি এটার উপরে সিগনেচার করবেন। তার এই স্বাক্ষরেই একদম উপযুক্ত, এইটুকুই যথেষ্ট বলে গণ্য হবে। সংশ্লিষ্ট জেলার পুলিশ আপনাকে গ্রেপ্তার কার্যকর করতে সাহায্য করবে। এরপর আপনি কি করলেন? গ্রেপ্তার করে নিয়ে চলে আসলেন। আর যদি দেখেন এগুলো করতে গিয়ে আপনার আসামি পলাতক হওয়ার সম্ভাবনা থাকে, ওয়ারেন্টের কার্যকরীকরণ ব্যাহত হতে পারে। বইয়ের ভাষাগুলো একটু কঠিন, কিন্তু এগুলোই তো পরীক্ষায় আসে। তাহলে ওয়ারেন্টের কার্যকরীকরণ ব্যাহত হতে পারে, অথবা আপনার অপরাধী পালিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তাহলে আপনি সরাসরি অপরাধী গ্রেপ্তার করতে পারবেন। এই ছিল 83 84 ধারা। এরপরে 85 ধারাটা এভাবে বললাম, আপনি যখন এখতিয়ারাধীন এলাকার বাইরে গিয়ে গ্রেপ্তারি পরোয়ানাটা তামিল করবেন, তামিল করার পরে ওই অপরাধীকে কোথায় নিয়ে যাবেন? নিকটতম ম্যাজিস্ট্রেটের নিকটে, পুলিশ সুপার, পুলিশ কমিশনারের নিকটেও নিয়ে যেতে পারবেন। পুলিশ সুপার থাকলেই পুলিশ কমিশনার কথাটা ব্যবহার করতে পারবেন, যদি বইয়ে নাও থাকে। কারণ কি, পুলিশ সুপার যিনি তিনি মেট্রো এলাকায় পুলিশ কমিশনার, তাই না? তাহলে আসেন কি কি করা গেল। গ্রেপ্তার করা শেষ, দেখলেন ওয়ারেন্ট দিছে কে? রংপুরের আদালত। আসামি কোথায় গ্রেপ্তার হলো? দিনাজপুরে গ্রেপ্তার হলো। তাহলে এখন আপনি যেটা 20 মাইলের মধ্যে পড়ে অথবা যেটা নিকটে, সেই আদালতে, সেই ম্যাজিস্ট্রেটের কাছে অথবা পুলিশ সুপারের কাছে আপনি আসামি নিয়ে গেলেন। তারা পরবর্তী কার্যক্রম গ্রহণ করবেন। পরবর্তী কি কার্যক্রম দেখেন আজকের যে পড়াটা, 86 ধারা। এবার আসেন, কোন অপরাধীকে আপনি গ্রেপ্তার করলেন, রিকুইজিশন দিয়ে গ্রেপ্তার করার পরে আপনি তাকে ম্যাজিস্ট্রেটের নিকটে অথবা পুলিশ সুপারের নিকটে হাজির করলেন। পুলিশ সুপার স্যার বা ম্যাজিস্ট্রেট তিনি প্রথম কাজ হবে আগে ওই ব্যক্তি সেই ব্যক্তি কিনা সেটা নিশ্চিত করা। তাহলে আপনি রেবেকা নামক একজন ব্যক্তিকে গ্রেপ্তার করে নিয়ে পুলিশ সুপারের কাছে গেলেন বা আপনি ম্যাজিস্ট্রেটের কাছে গেলেন, তখন ম্যাজিস্ট্রেট আগে নিশ্চিত হবে যে আসলেই আমি রেবেকা কিনা। আপনি তো একবার গ্রেপ্তার কার্যকরকারী অফিসার, আপনি তো অবশ্যই তাকে নাম ঠিকানা যাচাই করেই গ্রেপ্তার করে নিয়ে আসছেন। তারপরও যাদের নিকটে হাজির করলেন তাদের আবার দায়িত্ব হলো তারাও আবার এটা দেখবে সংশ্লিষ্ট ব্যক্তি সেই ব্যক্তি কিনা। যদি সেই ব্যক্তি হয় তাহলে তিনি তাকে হেফাজতে গ্রহণ করবেন, এবং যে আদালত পরোয়ানা দিয়েছে, যে আদালত ওয়ারেন্ট দিল, সেই আদালতে ওই ব্যক্তিকে নিয়ে গিয়ে হাজির করতে হবে। এটাই হলো নিয়ম। এইটুকু গেল প্রথম কার্যক্রম। এবার আসেন, মনে করেন ওয়ারেন্টটা 76 ধারা মোতাবেক জামিনযোগ্য ছিল, তাহলে কি করবে? পুলিশ অফিসার যিনি ওয়ারেন্ট প্রয়োগ করেছেন তিনি কি করছেন? জামিন দিতে পারেন নাই। ওই সময় জামানত ছিল না, কেউ ছিল না। কিন্তু তাকে গ্রেপ্তার করে আদালতে নিতে নিতেই তার বাড়ির লোকজন খবর পেয়েছে, জামানত দিতেও রাজি হয়েছে, সবই করতে রাজি হয়েছে। তখন চাইলে এই পুলিশ সুপার বা নির্বাহী ম্যাজিস্ট্রেট তারা এই 76 ধারার বিধিবিধান সাপেক্ষে, অথবা 76 ধারা নাই, পরোয়ানা জামিনযোগ্য নয়, কিন্তু লোকটা যে অপরাধ করেছে সেই অপরাধটাতে জামিন দেওয়া যায়, জামিনযোগ্য অপরাধ, তাহলেও কি করতে পারবে? তাকে জামিন দিয়ে মুচলেকা সম্পাদনের মাধ্যমে তাকে জামিন দিয়ে ফেলতে পারবে। তাহলে আদালত কিন্তু কখনোই চায় না একটা লোককে নিয়ে এসে হাজতে বন্দি করা। বিভিন্ন উপায়ে আগে কিন্তু জামিনের কথাগুলোই বারবার বলা আছে যে মানুষ পৃথিবীতে কি হয়ে জন্মায়? নিষ্পাপ হয়ে জন্মায়, তাই না?
কেউ তো অপরাধী হয়ে জন্ম নেয় না, পরিবেশ পরিস্থিতি সবকিছু তাকে অপরাধ করতে অনেকেই বাধ্য হয়, অনেকে পরিবেশগত কারণে অপরাধী হয়ে যায়। এই জন্য আদালত কিন্তু ধরেই নেয় যে একটা মানুষ নিষ্পাপ, সে এইভাবে সে এত বড় অপরাধ করতেই পারে না, যতক্ষণ না তার বিরুদ্ধে অপরাধটা প্রমাণিত হচ্ছে। তাহলে এবার আসেন, গ্রেপ্তারকৃত ব্যক্তিকে প্রথমে শনাক্ত করা হলো যে সেই ব্যক্তি এই ব্যক্তি। তাহলে পরোয়ানাটা নিয়ে তাকে হেফাজতে নিল, নেওয়ার পরে কি করবে, যে আদালত পরোয়ানা দিল সেই আদালতে ওই লোককে প্রেরণ করলো। এটা হলো একরকম পদ্ধতি। এবার যদি অপরাধটা জামিনযোগ্য হয়, ৭৬ ধারা অনুযায়ী জামিনের কোনো বিধান থাকে, তাহলে এই জামিন দিতে হবে, পাশাপাশি কি করতে হবে, জামিন দিয়ে মুচলেকাটা আপনি শুধু ওয়ারেন্ট সহ আদালতে পাঠিয়ে দিলেন, আপনার কাজ শেষ। এবার আসেন, যদি অপরাধটা জামিনযোগ্য না হয় তাহলে কি হবে, তাহলে তো ফাঁসি, তাই না? তাহলে দেখেন, জামিনযোগ্য অপরাধ যদি নাও হয় তারপরেও জামিন দেওয়া যাবে। আপনারা ফৌজদারি কার্যবিধির ৪৯৭ ধারা পড়লে দেখবেন, জামিনের অযোগ্য অপরাধেও কিছু কিছু বিশেষ ক্ষেত্রে জামিন দেয়া যায়। কি 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 ক্ষেত্রে জামিন দেওয়া যায়? আচ্ছা, যখন ৪৯৭ পড়বো তখন দেখবো, আপাতত এইটুকু মানে জেনে রাখেন। কিছু বিশেষ ব্যক্তি, যেমন নারী, সে যদি কাউকে খুনও করে তারপরও আদালত তাকে জামিন দিতে পারবে। শিশু, প্রতিবন্ধী, অসুস্থ ব্যক্তি, তারা যদি জামিনের অযোগ্য অপরাধে অভিযুক্ত হয়ে যায়, ১৬ বছরের কম বয়স্ক ব্যক্তি, আদালত চাইলে তাকে আবার জামিন দিতেও পারে, যদিও অপরাধটা কি, জামিনের অযোগ্য। তাহলে কিছু কিছু ফাঁকফোকর থেকেই গেছে, তাই না? এবার আসেন, তাহলে এই ব্যক্তি কি করছে, জামিনের অযোগ্য অপরাধ করছে, তাহলে তো তাকে ছেড়ে দেওয়ার সুযোগ নাই, আছে? আছে। এরপরেও বড় বড় আদালতগুলো, দায়রা জজ, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, কিছু কিছু ক্ষেত্রে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটও কি করতে পারবেন, সংশ্লিষ্ট ব্যক্তিকে শর্ত সাপেক্ষে অন্তর্বর্তীকালীন জামিন দিতে পারবেন। এই অন্তর্বর্তীকালীন জামিন কথাটা এখানে পাবেন, ৪৯৭ ধারায়ও পাইতে পারেন। তাহলে অন্তর্বর্তীকালীন, অনেকেই কিন্তু জিজ্ঞাসা করে যে প্যারোল কি, বা প্যারোলে মুক্তি যে দেয় কত ধারার বিধান মোতাবেক প্যারোলে নিয়ে আসে। বুঝি আমরা, প্যারোলে সাময়িক মুক্তি দেয়া হয় কিছু বিশেষ ক্ষেত্রে। মনে করেন করেন যে সংশ্লিষ্ট অপরাধীর বাবা মারা গেছে, আর তো দেখার সুযোগ হবে না, এইরকম কিছু কিছু স্পেশাল অকেশনে ওই ব্যক্তিকে পুলিশ পাহারার মাধ্যমে সাময়িক সময়ের জন্য যে মুক্তিটা দেয়া হয়, এটাই হলো প্যারোল আর কি। এভাবে প্যারোলের মুক্তি, এটা ভিন্ন আলোচনা, অন্যদিন ইনশাল্লাহ। তাহলে আসেন, ৪৯৭ ধারা মোতাবেক মানে অজামিনযোগ্য অপরাধ হলেও কিন্তু তাকে জামিন দেয়া যায়। এছাড়াও বড় বড় আদালতগুলো, তাহলে দায়রা জজ, মহানগর দায়রা জজ, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, তারাও কি করতে পারবেন, সংশ্লিষ্ট ব্যক্তিকে শর্ত সাপেক্ষে মুচলেকা সম্পাদনের মাধ্যমে অন্তর্বর্তীকালীন জামিন দিতে পারবেন। এই হলো মোটামুটি ৮৬ ধারা। ৮৬ ধারাটাতে কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করে নিয়ে আসার পর আপনি কত কত উপায়ে ছেড়ে দিতে পারেন, এই বিধানগুলো আলোচনা করা হয়েছে। এই পর্যন্ত ছিল গ্রেপ্তারের আলোচনা। আর এরপরে আমরা ৮৭ ধারায় ঢুকবো। আসেন, ৮৭ ধারাটা খুবই গুরুত্বপূর্ণ ধারা। ৮৭ ধারা হচ্ছে কিসের ধারা, হুলিয়া, তাই না? আপনারা জানেন হুলিয়া কতগুলো নাম আছে, নামগুলো শিখতে হবে। হুলিয়া বলে, ঘোষণাপত্র বলে, ইস্তেহার বলে, ইংরেজি আছে প্রোক্লেমেশন, প্রোক্লেমেশন। তাহলে ঘোষণাপত্র বা ইস্তেহার বা হুলিয়া, যারা জানেন তারা তো জানেনই, যারা জানেন না তাদের জন্য বলি একটু। দেখেন, কোন অপরাধীকে সর্বপ্রথম হাজিরের কি উপায় আমরা অবলম্বন করি, বা আদালত কি উপায় অবলম্বন করে, সমন দেয়। আসামিকে সমন দেয়া যায় না? যায়। আমরা কিন্তু অনেকেই মনে করি আসামিকে সমন দেয়া যায় না, সরাসরি বুঝি ওয়ারেন্ট ইস্যু হয়। ব্যাপারটা এরকম নয়। কিছু কিছু মামলা আছে যেগুলোতে আদালত আসামিকে সমন দিলেই সে হাজির হয়ে যায়, ওয়ারেন্ট পর্যন্ত যাওয়া লাগেই না। ফৌজদারি কার্যবিধির ২য় তফসিল দেখবেন, ওখানে লেখা আছে এই এই ক্ষেত্রে প্রথমেই সমন দিতে হবে, এরপরে ওয়ারেন্ট দিতে হবে, অথবা সমন দিলেই হবে, বা প্রথমবারেই আপনি সমন দিতে পারবেন, এরকম কিছু কিন্তু লেখা আছে। হ্যাঁ, তাহলে আসামিকেও সমন দেয়া যায়। তাহলে আসামিকে আপনি সমন দিলেন, সে আসলো না, এরপরে আপনি তাকে ওয়ারেন্ট দিলেন, ওয়ারেন্ট পুলিশ অফিসার তামিল করতে ব্যর্থ হলেন। ব্যর্থ হলেন মানে কি, হয় তিনি আত্মগোপন করেছেন, অথবা তিনি পলাতক হয়েছেন, যাই হোক তিনি নাই, তাকে কোনোভাবেই পাওয়া গেল না। তাহলে ওয়ারেন্টও ব্যর্থ হয়ে গেল। এবার ওই লোকটাকে তো আদালতে হাজির করতে হবে, হাজির করতে হবে না? এই সংশ্লিষ্ট ব্যক্তিকে, আদালতের যদি এরকম বিশ্বাস হয় যে কোনো ব্যক্তিকে সমন দিয়ে ওয়ারেন্ট দিয়ে কোনোভাবেই পাওয়া যাচ্ছে না, তিনি পলাতক হয়েছেন,
অথবা তার বিরুদ্ধে যাতে ব্যবস্থা নেওয়া না যায় সেজন্য তিনি আত্মগোপন করেছেন, তাহলে সংশ্লিষ্ট ব্যক্তিকে সুনির্দিষ্ট সময়ে স্থানে, কয়টা শব্দ, দুইটা, সুনির্দিষ্ট সময় এবং স্থানে। এবার আসুন সময়টা কতটা, 30 দিনের কম নয়। এটা কিন্তু এমসিকিউ আসে, 30 দিনের বেশি, 30 দিনের কম নয়, ক খ দুইটাই, কোনোটাই নয়, এরকম আসে। তাহলে 30 দিনের কম নয় মানেই তো 30 দিনের বেশি। এখন এটা আদালত নির্ধারণ করবেন কতটা সময় দিবেন, আদালত নির্ধারণ করবেন, কিন্তু কথাটা হলো, ভাষাটা হলো 30 দিনের কম নয়। এইরকম সময় দিয়ে পেপারে ওনার বিরুদ্ধে বিজ্ঞাপন দিবে যে ওই ব্যক্তি যেন এই সময়ের মধ্যে এসে হাজির হয়। দুঃখিত আমি, পেপার বিজ্ঞাপন তো আলাদা। তাহলে হুলিয়া, এটাকে বলে হুলিয়া, হুলিয়া ইস্যু করে আর কি আদালত, একটা আরেকটার সঙ্গে গুলায় ফেলছে। তাহলে হুলিয়া আদালত এভাবে ঘোষণাপত্র জারি করতে পারবেন। সোজা কথা, আদালত একটা ঘোষণাপত্র জারি করতে পারবেন। এবার আসেন ঘোষণাপত্রটা কি করে জারি করবেন বা কেমন করে, কোথায় কোথায় দিবেন। তাহলে বুঝতে পারলাম তো, কোনো ব্যক্তিকে যখন সমন বা পরোয়ানা দিয়ে পাওয়া যায় না, আদালতে সেই ব্যক্তিকে হাজির করতে ব্যর্থ হয়, অথবা কোনো ব্যক্তি যাতে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা না যায় সেজন্য আত্মগোপন করে বা পলাতক হয়, তখন ওই ব্যক্তিকে আদালতে হাজির করার জন্য আদালত থেকে সুনির্দিষ্ট সময়ে স্থানে, 30 দিনের কম নয় এত সময় দিয়ে ওই ব্যক্তিকে হাজির করার জন্য যে আদেশনামা, যে ঘোষণাপত্র জারি করেন, সেটাকেই বলে কি, হুলিয়া। এভাবে সংজ্ঞাটা আমরা লিখে ফেললাম। এবার আসেন হুলিয়া কয় কপি হয়। হুলিয়া 3 কপি হয়। কয় কপি? 3 কপি। ওয়ারেন্ট কয় কপি হয়? 1 কপি হয়। সমন কয় কপি হয়? 2 কপি হয়। এগুলো একটু মাথায় রাখবেন, এমসিকিউ আসে তো। তাহলে এই যে ঘোষণাপত্রটা আদালত যে জারি করলো, এটা কিভাবে কিভাবে ঘোষণাপত্রটা দিবে দেখেন। ওই লোকটা তো মামলার একটা আসামি, তিনি আদালতে না আসলেও তার কাছাকাছি কেউ, আত্মীয় স্বজন কেউ না কেউ আদালতে ঘুরঘুর কিন্তু করেই, অথবা শুনানির সময় তিনি কিন্তু ঠিকই খোঁজ খবর রাখেন যে আমার মামলার কি অবস্থা। তাহলে একটা আদালত ভবনের প্রকাশ্য স্থানে কি করতে হবে? আদালত ভবনের প্রকাশ্য স্থানে পাঠ করে সংশ্লিষ্ট ব্যক্তি যেখানে বসবাস করেন তার এই বসবাসের প্রকাশ্য স্থানে একটা কপি পাঠ করে আরেকটা লটকিয়ে দিয়ে, তাহলে আদালত ভবনের প্রকাশ্য স্থানে একটা লটকিয়ে দিয়ে, সংশ্লিষ্ট ব্যক্তি যেখানে বসবাস করেন সেখানে একটা লটকিয়ে দিয়ে আরেকটা পাঠ করে, এই 3 উপায়ে কি করা হয়, হুলিয়া জারি করা। তাহলে হুলিয়ার 3টা কপি পাইলাম আমরা। একটা হলো কার দায়িত্ব, আপনি যদি হুলিয়াটা পড়তে যান, হুলিয়ার সঙ্গে আপনাকে অবশ্যই প্রবিধান 472 বিধিটা পড়তেই হবে, না হলে আপনার হুলিয়াটা অসম্পূর্ণ মনে হবে। তাহলে একটা, ওই ব্যক্তি যেখানে বসবাস করে সেখানে পাঠ করতে হবে, আর একটা লটকিয়ে দিতে হবে। তাহলে যেটা পাঠ করলেন ওটা আপনি লটকিয়ে দিয়ে আসলেন, তাহলে আপনার কাছে আরো একটা কপি থাকলো, তাই না? এটা কার কপি? এটা কিন্তু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কপি। এই যে দেখবো আমরা একটু পরে পড়ি। তাহলে আসেন 3 কপি, একটা ওই ব্যক্তি যেখানে বসবাস করে সেখানে আপনি পাঠ করলেন প্রকাশ্যভাবে, কার দায়িত্ব কে যাবে এগুলো বলতেছি। আরেকটা কি, যেখানে বসবাস করে সেখানে লটকিয়ে দিলেন। আরেক কপি কি করবেন, আদালত ভবনের প্রকাশ্য স্থানে লটকিয়ে দিবেন। তাহলে আদালত ভবনের সামনে যেটা লটকিয়ে দিলেন ওটা দেখেও তো উনি বুঝতে পারবে, ওনার লোকজন জানাবে। এইভাবে কি করা হয় হুলিয়াটা, এইভাবে জারি করা হয়। তাহলে হুলিয়া কাকে বলে, হুলিয়া জারির পদ্ধতি আলোচনা করুন, কিভাবে লিখবেন। এই যে 87 থেকে লিখতে পারবেন, সঙ্গে প্রবিধান 472 পড়ব। ভাষ্য যাদের আছে তারা তো একবার দুটো বিধি ধারা দুটো একসাথেই দেওয়া আছে, তারা দেখতে পারেন। এবার আসেন একটু 472টাও পড়ি। 472-এ বলা আছে যে ব্যক্তি ফেরারি হলো, তাই না? পলাতক হলে আমরা কি বলি, ফেরারি। যেই ব্যক্তির বিরুদ্ধে হুলিয়া জারি করা হয়েছে, সংশ্লিষ্ট ব্যক্তি নাই, সেই ব্যক্তি কিন্তু পলাতক বা ফেরারি আসামি। তাহলে যে ব্যক্তি ফেরারি হলো অথবা আত্মগোপন করলো, লুকিয়ে থাকলো, পালিয়ে গেল, এরকম ব্যক্তির জন্য ম্যাজিস্ট্রেটের নিকট থেকে 3 কপি এই আদেশনামা, 3 কপি আদেশনামা সংগ্রহ করতে হবে। তাহলে এই যে হুলিয়ার যে আদেশনামা কয় কপি, 3 কপি, স্পষ্ট করে বলা আছে কোথায়, 472 প্রবিধান। তাহলে 3 কপি আপনি নিলেন। এই 3টা কপি কোথায় কোথায়, একটা কোর্ট অফিসের জন্য, একদম স্পষ্ট করে লেখা আছে, কোর্ট অফিস মানে কি, আদালত ভবন। একটা আদালত ভবনের জন্য, একটা থানার জন্য, আর একটা পলাতক ব্যক্তির গ্রামের জন্য। তাহলে গ্রামে একটা পাঠ করে লটকিয়ে দিয়ে আসে, আরেকটা কিন্তু থানায় থাকে, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এটার উপরে আবার একটা রিপোর্ট দেন। দেখেন, হুলিয়া জারি সংক্রান্ত ফৌজদারি কার্যবিধি 87 ধারার বিধানসমূহ পুলিশ অফিসার যথাযথভাবে পালন করবেন, কোর্ট অফিসার। তাহলে আদালতে যেটা পাঠ করবেন, কে পাঠ করবেন?
কোর্ট অফিসার এই ঘোষণার একটা কপি আদালত প্রাঙ্গণে সাক্ষীদের উপস্থিতিতে আদালত প্রাঙ্গণে সাক্ষীদের উপস্থিতিতে তিনি এটা কি করবেন, যথাস্থানে লটকিয়ে দিবেন। পাঠ না, পাঠ চলে আসতেছে, যাই হোক, এটা আদালত ভবনের প্রকাশ্য স্থানে লটকিয়ে দিবেন। এরপরে পলাতক ব্যক্তির গ্রামের জন্য যে কপিটা থাকলো, এই কপির যে বক্তব্য, ভেতরে যে কথাগুলো লেখা আছে, থানা কর্মকর্তা মানেই হলো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, মানেই হলো ওসি স্যার। কোথাও দেখবেন স্টেশন অফিসার আছে, আবার কোথাও দেখবেন থানা কর্মকর্তা, কোথাও কোথাও ওসি সরাসরি লেখা আছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে আর কি আখ্যায়িত করছে। তো থানা কর্মকর্তা তিনি গ্রামের উল্লেখযোগ্য স্থানে পড়িয়া শোনাবেন। একটু বানানটা ভুল আছে, তাহলে পড়ে শোনাবেন মানে পাঠ করবেন। তাহলে দুইটা গেল, একটা কোর্টের যেটা ছিল সেটা কার দায়িত্ব ছিল? কোর্ট অফিসারের কিন্তু অনেক দায়িত্ব আছে প্রবিধানে। তাহলে কোর্ট অফিসার ওখানে পাঠ করে শোনাবেন। এখানে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গ্রামের জন্য যেটা, সেখানে উনি গিয়ে ওখানে পড়ে শোনাবেন, এবং প্রধান বাসিন্দাদের উপস্থিতিতে পলাতক ব্যক্তির বসবাসের সাধারণ স্থান বলতে হাঁটাচলা করতেই যেন লোকের চোখে পড়ে এরকম একটা জায়গায় কি করবে, লটকিয়ে দিবে। নাম এবং সাক্ষী সহ এই কাজটা করা হয়েছে বলে রিপোর্ট প্রদান করতে হবে। এরপরে আসেন, এই রিপোর্ট পাওয়ার পর কোর্ট অফিসার আবার কোন দিন কোন তারিখে ঘোষণাটা কার্যকর করা হয়েছে এগুলো আবার সংশ্লিষ্ট জেলার পুলিশ সুপারের নিকটেও কিন্তু একটা কি করবেন, পুলিশ সুপারকেও কিন্তু একটা রিপোর্ট দিবেন। দেখবেন যে পরে লেখা আছে ঘয়ে, যে সকল লোকের নামে হুলিয়া জারি করা হলো, কারা কারা ঘোষিত অপরাধী হয়ে গেল, তাদের সম্পর্কেও কোর্ট অফিসারের দায়িত্ব হলো এসপি স্যারকে জানানো, সুপারিনটেন্ডেন্টকে রিপোর্ট করা। আচ্ছা, এই যে সময়কালটা কবে থেকে গণনা হবে? যেমন ধরেন আমরা যে গ্রেপ্তারকৃত ব্যক্তির পরিবারকে 12 ঘন্টার মধ্যে জানাতে হবে সময়টা কখন থেকে শুরু হবে, আমরা জানি না। গ্রেপ্তার করার সাথে সাথেই ওই সময় থেকেই কিন্তু শুরু হবে, থানায় নিয়ে আসতেছেন তারপর থেকে না, গ্রেপ্তার করার পর থেকেই 12 ঘন্টা। এরকম এমসিকিউ গুলো আসে। তাহলে হুলিয়ার যে 30 দিন সময় দিবে বা 30 দিনের কম নয় এমন সময় দিবে, এই সময়টা কবে থেকে সময়টা কাউন্ট হবে, গণনা শুরু হবে? সময়টা দেখেন, যেদিন ঘোষণাটা দেয়া হলো সেদিন থেকে, অর্থাৎ ফৌজদারি কার্যবিধির 87 ধারা অনুসারে ঘোষণাটা যেদিন থেকে আরম্ভ হলো সেদিন থেকে তার দিন গণনাটাও শুরু হলো। এই ছিল প্রবিধান এবং 87 দুটো ধারা বিধি একত্রে মিলে পড়া। তাহলে কতগুলো এমসিকিউ আমরা এখান থেকে জানতে পারি দেখেন। তাহলে সর্বপ্রথম হুলিয়া কাকে বলে সংজ্ঞাটা আমরা শিখে ফেললাম। কয় কপি হয়, এটা একটা এমসিকিউ। হুলিয়া কত কপি হবে? 3 কপি। 3 কপি, কোন কপি কোথায় কোথায় থাকবে? তাহলে একটা কপি, এই হুলিয়ার কপি গুলো কোথা থেকে সংগ্রহ করতে হবে? তাহলে ম্যাজিস্ট্রেটের নিকট থেকে সংগ্রহ করতে হবে। কে কে সংগ্রহ করবেন? কোর্ট অফিসার, তিনি তার কপিটা কোর্টে তিনি এটা লটকিয়ে দিবেন। আর কে? থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, তার দায়িত্ব তার গ্রামে গিয়ে এটা কি করবে, তার গ্রামে গিয়ে বসবাসের প্রকাশ্য স্থানে পাঠ করে লটকিয়ে দিবেন। আরেকটা কপিতে রিপোর্ট প্রেরণ করবেন। এই মোটামুটি এগুলো। এরপরে আসেন, পুলিশ সুপারকে কোন এলাকায় কতজন অপরাধীর বিরুদ্ধে 87 ধারা মোতাবেক হুলিয়া দেয়া হলো, এই রিপোর্টটা কোন পদমর্যাদার কর্মকর্তা পুলিশ সুপারকে জানাবেন? কে জানাবেন? এটা কিন্তু কোর্ট অফিসারের দায়িত্ব। তাহলে কোর্ট অফিসার পুলিশ সুপারকে জানাবেন, সংশ্লিষ্ট জেলার পুলিশ সুপারকে জানাবেন। এই ছিল মোটামুটি হুলিয়া। এবার আসেন 87 3টাও একটু দেখে যাই। হুলিয়া জারির প্রমাণ। তাহলে হুলিয়া জারির প্রমাণ কিভাবে থাকলো যে হুলিয়াটা আসলেও জারি হয়েছে? কোর্ট অফিসার যখন লটকিয়ে দিবেন তিনিও কিন্তু ম্যাজিস্ট্রেটের কাছে গিয়ে রিপোর্ট করবেন যে হুলিয়াটা আমি জারি করে আসছি। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা যখন গ্রামে পাঠ করবেন, ওই যে সাক্ষীদের স্বাক্ষর টাক্ষর নিল, এগুলো সহজে পাঠাবে রিপোর্ট। এই রিপোর্টটা দিয়েও বোঝা যাবে যে হুলিয়াটা জারি হয়েছে। তবে এই যে হুলিয়াটা যে যথাযথভাবে জারি হয়েছে আলাদা করে কাউকে প্রমাণ করার দরকার হয় না। আদালত যদি বিবৃতি দেয়, যে আদালত হুলিয়াটা প্রদান করলো, সেই আদালত যদি লিখিতভাবে বিবৃতি দেন যে কোনো হুলিয়া যথাযথভাবে প্রকাশিত হয়েছে, তাহলেই হুলিয়াটা জারি হয়েছে বা প্রকাশিত হয়েছে বলে গণ্য হবে। এইটাই হলো হুলিয়া জারির প্রমাণ। তাহলে সমন জারির প্রমাণ আমরা যেমন করেছিলাম, প্রাপ্তি স্বাক্ষর, এগুলো হুলিয়া জারির ক্ষেত্রে কিন্তু এরকম কিছু বলা নাই, জাস্ট আমি বোঝানোর জন্য বললাম। হুলিয়া জারিটা আদালত নিজেই বিবৃতি দিবে যে ওই ব্যক্তির বিরুদ্ধে হুলিয়া জারি হয়েছে। এবার আসেন একটা কমন প্রশ্ন, হুলিয়ার ক্রোক কি একই সাথে হয়, নাকি হুলিয়ার পরে ক্রোক হয়, নাকি আগে ক্রোক হয় পরে হুলিয়া জারি করা হয়? তাই না? এগুলো অনেকের মাথায় কিন্তু শুরুর দিকে ঢুকতে চায় না। তাহলে দেখেন, আপনাকে যখন আমি পলাতক হলাম, রেবেকা যখন পলাতক হলো, ওয়ারেন্ট দিয়ে পাওয়া গেল না, তখন হুলিয়াটা আমার বিরুদ্ধে
হুলিয়া ঘোষণাপত্র প্রকাশ হলো, হুলিয়াটা আসলে প্রকাশটা হয় পরে না, সাথে সাথেও দিতে পারে। দেখেন, হুলিয়াটা দিল সঙ্গে সঙ্গে কিন্তু ক্রোকের আদেশটাও দিতে পারে। এমন না যে কার্যকর করতেই হবে এখনই বা এই 30 দিনের মধ্যেই কার্যকর হবে। হুলিয়াধীন ব্যক্তির যে কোনো সময় স্থাবর অস্থাবর সম্পত্তি এভাবে বলা আছে আইনে। তাহলে 88 ধারায় চলে যাই আমরা। হ্যাঁ, তাহলে 88 ধারাটাতে চলে যাই। দেখেন, হুলিয়াধীন ব্যক্তির 88-র অনেকগুলো উপধারা, একটু দেখতে হবে সবগুলো, সিআরপিসি তো ওইভাবে বাদ দেওয়ার সুযোগ নাই। তাহলে হুলিয়াধীন ব্যক্তির স্থাবর অস্থাবর সম্পত্তি যে কোনো সময় আদালত ক্রোক করে ফেলতে পারে। কোন আদালত? ঘোষণা প্রদানকারী আদালত। তাহলে কোন আদালত কোন ব্যক্তির, হুলিয়াধীন ব্যক্তির স্থাবর অস্থাবর সম্পত্তি ক্রোক করে ফেলতে পারেন? কোন আদালত? ঘোষণা প্রদানকারী আদালত। তাহলে হুলিয়া এবং ঘোষণা দুঃখিত, হুলিয়া এবং ক্রোক দুটো একসাথে কি করা যায়, জারি করা যায় কিনা, দুটো একসাথে ইস্যু করা যায় কিনা? কাছে আসলে কি হবে পাগলি? তাহলে হুলিয়া এবং ক্রোক একই সাথে আদেশ জারি করা যায়। আপনারা একটু দেখলেই বুঝতে পারবেন। ও দেখি আমরা 472-এর মোটা একটু বাদ দিয়ে গেছি, এটা দেখেন। কোন পলাতক ব্যক্তির বিরুদ্ধে ফৌজদারি কার্যবিধি 87 ধারা অনুযায়ী ম্যাজিস্ট্রেট যখন ইশতেহার জারি করার জন্য রাজি হন, সম্মত হন, ম্যাজিস্ট্রেট রাজি হয়েছে, কি করবে? ইশতেহার জারি, হুলিয়া জারির জন্য ম্যাজিস্ট্রেট রাজি হয়েছে, তখন যে ব্যক্তির বিরুদ্ধে 87 ধারা জারি হলো তার 88 ধারা মোতাবেক তার সম্পত্তি ক্রোকের জন্য অনুরোধ জানাতে পারবেন। কে জানাবেন? কোর্ট অফিসার। এই যে দেখেন, ওয়ারেন্ট যখনই তামিল হবে না তখনই কিন্তু প্রবিধান 323, জানি কিনা আমরা এগুলো, ওয়ারেন্ট কার্যকর করতে ব্যর্থতার ক্ষেত্রে পদ্ধতি প্রবিধান 323। তাহলে 323-এ আবার বলা আছে, যে ব্যক্তিকে গ্রেপ্তার করা গেল না, ওয়ারেন্টের পিছনে ওই ব্যক্তির স্থাবর অস্থাবর কোথায় কি সম্পত্তি আছে কি নাই, এগুলো ওখানকার চেয়ারম্যান, পঞ্চায়েতের সদস্য তাদের কাছ থেকে এই তথ্যগুলো নিয়েও আপনাকে 323 যে আপনি এনিয়ারটা দিবেন, নন এক্সিকিউশন রিপোর্ট, এই রিপোর্টটা যে দিবেন ওখানেই সম্পত্তির বর্ণনা থাকবে। আমরা যখন প্রবিধান করবো এগুলো একদম পানির মতো হয়ে যাবে। তাহলে যে ব্যক্তির ওয়ারেন্টের পিছনে পিছনেই সম্পত্তির হিসাব চলে গেছে, সেই ব্যক্তির আর সম্পত্তি ক্রোকের আদেশ বের করতে কোনো সমস্যা আছে? নাই। তাহলে দেখবেন আদালতে আমরা সাধারণত নর্মালি থানার মধ্যে কি দেখি, একই সাথে দুইটা আদেশ চলে আসে। হুলিয়া ক্রোকের আদেশ কিন্তু একই সাথেও চলে আসতে পারে, কিন্তু নিয়ম হলো কি, হুলিয়ার ওই ব্যক্তি 30 দিন সময় পাবেন। আদেশ আসুক, উনি 30 দিনের বেশি সময় পাবেন, আদালত যতটা নির্ধারণ করবে এতটা, এই সময়ের মধ্যে উনি কি করবেন, এসে হাজিরও হতে পারবেন, কোনো সমস্যা নাই। তাহলে এই ছিল 87। এবার 88-তে আসি আমরা। তাহলে 88-এর একে কি বললো? হুলিয়াধীন ব্যক্তির স্থাবর অস্থাবর দুই প্রকারের সম্পত্তি আদালত কি করতে পারবে? যে কোনো সময় ক্রোকের আদেশ দিতে পারবে। এবার আসেন, এই ক্রোকের আদেশ দিল 88-এর একে, ক্রোকটা আমরা বুঝি কিনা, ক্রোক কাকে বলে, যদি এরকম আসে প্রশ্ন, ক্রোক কাকে বলে? কোনো ব্যক্তি যদি আদালতে হাজির না হন, আদালতের কি কারো সম্পত্তির প্রয়োজন আছে বলেন? আমি রেবেকা, আমার মনে করেন আমার 2 বিঘা সম্পত্তি আছে, তো আমার সম্পত্তি দিয়ে আদালত করবে কি? আমার সম্পত্তি কি আদালতের কোনো প্রয়োজনের? কখনোই না। প্রয়োজন ব্যক্তিটাকে, যখন ব্যক্তিকে পাচ্ছে না তখন তার অন্য জিনিসগুলো ধরে আদালত টান দিচ্ছে যাতে করে এই ব্যক্তি চলে আসে। তাহলে ব্যক্তি আসলে তো আদালতের আর সম্পত্তির প্রয়োজন নাই, তাই না? তাহলে আসেন, কি করলো? আদেশ দিল। কিসের আদেশ? ক্রোকের আদেশ। কত ধারা? 88-এর এক। 88-এর একে যে ক্রোকের আদেশটা দিল, এই আদেশ দিয়ে যে জেলায় সম্পত্তি, একটা ব্যক্তি, আমরা নয় গরিব, আছে না কত বড় লোক, তাদের কি বিভিন্ন জেলায় বাড়ি, ঢাকায় একটা বাড়ি, সিঙ্গাপুরে একটা বাড়ি, তাই না? আসেন জেলার ভেতরেই চিন্তা করি, যান এদিকে যাওয়া যাবে বরং মা, যান। তাহলে কোন ব্যক্তি, তার যদি সম্পত্তি একাধিক জেলায় থাকে, খেয়াল করেন, শ্রাবণ পাটোয়ারি, শ্রাবণ ভাইয়ার কি হয়েছে, সম্পত্তি, কিছু সম্পত্তি চট্টগ্রামে, কিছু সম্পত্তি খাগড়াছড়িতে আছে। তাহলে যদি কোনো ব্যক্তির একাধিক জেলায় সম্পদ থাকে, একাধিক জেলায় যদি কোনো ব্যক্তির সম্পদ থাকে, একই আদেশ দ্বারা 2 জায়গারই সম্পত্তি ক্রোক করা যাবে 88-2। তাহলে 88-এর একে কি, হুলিয়াধীন ব্যক্তির স্থাবর অস্থাবর সম্পত্তি আদালত যে কোনো সময় ক্রোক করতে পারবে। 88-এর এক। 88-এর 2-এ কি বলছে? যে জেলার আদালত, মনে করেন তার চট্টগ্রামের আদালতে বিচার হচ্ছে, চট্টগ্রামের সম্পত্তি তো
চট্টগ্রামের আদালতের ক্রোকের আদেশ দ্বারা ক্রোক করা যাবে, যাবেই। পাশাপাশি তার যদি রংপুরেও কোনো সম্পত্তি থেকে থাকে, ওই একই আদেশ দ্বারা ওই জেলার সম্পত্তিও ক্রোক করা যাবে। তবে একটু পার্থক্য আছে। আমার জেলায়, মনে করেন আমার জেলায় আমার আদালত আমাকেই ক্রোকের আদেশ দিল, এই সম্পত্তিটা সরাসরি ক্রোকযোগ্য। আর যখনই ভিন্ন জেলার সম্পত্তি ক্রোক করতে যাবে, সেখানকার চিফ জুডিশিয়াল, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট অথবা জেলা ম্যাজিস্ট্রেটের নিকটে একটু অনুমোদন নিতে হবে, এইটুকুই। তাহলে আদেশ একটাই, একটা আদেশ দিয়ে বাংলাদেশের যত জায়গায় সম্পত্তি আছে সবগুলোই ক্রোক করা যাবে। কেবলমাত্র অন্য জেলার সম্পত্তি ক্রোকের ক্ষেত্রে ওখানকার ম্যাজিস্ট্রেটের অনুমোদন লাগবে। এই ছিল 88(2)। এবার আসেন 88(3)(4) দেখি। 88(3)-এ হলো ঋণ এবং অস্থাবর সম্পত্তি ক্রোকের পদ্ধতি। তাহলে এখন প্রশ্ন হলো, স্যার ঋণ আবার ক্রোক করে কিভাবে, তাই না? মনে করেন আমার রাবেয়া আপু আমার আসামি, তাহলে তিনি কি করছেন, ব্যাংকের কাছে 3 লাখ টাকা লোন করেছেন। এখন এই লোনের টাকাটা এখনো আসে নাই, তা আসবে কতদিনের মধ্যে? আগামী 7 দিনের মধ্যে সে লোনের টাকাটা পাবে। আদালত যদি স্থাবর অস্থাবর সম্পত্তি ক্রোকের নির্দেশ দেয়, এই টাকাও তিনি আর নিতে পারবে না, এই টাকাও ক্রোক ক্রোক করে ফেলতে পারবে। ব্যাংকের ক্ষেত্রে হয়তো বা ব্যাংকে একটু আলাদা কোনো নিয়ম আছে, যে ব্যাংকে এই ক্রোক হলে এই ক্রোকের আদেশের কপি টপি এগুলো ব্যাংকে পাঠাতে হবে। অন্য কোনো ব্যক্তির কাছে, মনে করেন কার কাছে, সালমা স্যারের কাছে তার কি আছে, 1 লাখ টাকা আছে, সালমা স্যার এটা ফেরত দিতে আসছে, এই টাকাও তিনি আর ভোগ করতে পারবেন না, এই টাকাও আদালত কি করে ফেলতে পারবে, ক্রোক করে ফেলতে পারবে। তাহলে বুঝতে পারছি ঋণ কিন্তু এভাবে ক্রোক করে। তাহলে ঋণ এবং অস্থাবর সম্পত্তি, অস্থাবর সম্পত্তি কাকে বলে? একটু পেনাল কোড ঘুরে আসতে হবে। পেনাল কোডের 22 ধারায় অস্থাবর সম্পত্তি সংজ্ঞা দেয়া আছে। যারা দেখেননি তারা একটু দেখে নিবেন, আর যারা দেখতে চান না তারা আমার কথা মনোযোগ দিয়ে শোনেন। পেনাল কোডের 22-এ বলা আছে, ভূমি এবং ভূমির সাথে স্থায়ীভাবে সংযুক্ত, ভূমি মানে কি, মাটি, জমি, জায়গা, এই জমি এবং জমির সাথে স্থায়ীভাবে সংযুক্ত কোনো কিছুর সাথে যুক্ত সম্পত্তি ব্যতিরেকে অন্যান্য সকল সম্পত্তি অস্থাবর সম্পত্তি বলে গণ্য হবে। তাই এত কঠিন কথা তো বুঝতেছি না, তাই না? যে সম্পত্তি মুভেবল নয়, আপনি সরাতে নড়াতে পাচ্ছেন না, এটাই হলো স্থাবর সম্পত্তি। তার মানে কি অনেক ভারী ওজনের আলমারি নাকি? না, এরকম নয়। বিল্ডিং, একটা ভবন আপনি কি চাইলেও সরাতে পারবেন? 50 জন লোক দিয়ে ধাক্কালেও সরবে? সরবে না। মাটি এবং মাটির সাথে স্থায়ীভাবে সংযুক্ত এই সম্পত্তিগুলো বাদ দিয়ে বাকি সকল সম্পত্তিকে কি বলে? অস্থাবর সম্পত্তি বলে। বুঝতে পারছি? তাহলে ভূমি এবং ভূমির সাথে স্থায়ীভাবে সংযুক্ত সম্পত্তি ব্যতিরেকে অন্যান্য সম্পত্তিগুলোকে কি বলে? অস্থাবর সম্পত্তি বলে। তাহলে এই অস্থাবর সম্পত্তি কি কি হতে পারে? আপনার ঘরে যত ফার্নিচার দেখতে পারেন যেগুলো নড়াচড়া করা যায়, এগুলো সব অস্থাবর সম্পত্তি। আপনার মোবাইল, ল্যাপটপ, আপনার ঘরে যা যা আছে যেগুলো এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তর করা যায়, মাটির সাথে সংযুক্ত নয়, এগুলো সব হলো কি? অস্থাবর সম্পত্তি। টাকা পয়সাও হতে পারে এর মধ্যে। আচ্ছা, এবার আসেন অস্থাবর সম্পত্তি ক্রোকের পদ্ধতি 88(3)। 88(3)-এ বলছে 4 রকমের উপায়ে কি করা যায়, অস্থাবর সম্পত্তি ক্রোক করা যায়। তাহলে অস্থাবর সম্পত্তি বুঝলাম তো। স্থাবর সম্পত্তি কাকে বলে? তাহলে যেগুলো সরাসরি মাটির সাথে সংযুক্ত, যেগুলো সরানোরা করা যাচ্ছে না, এগুলোই হলো স্থাবর সম্পত্তি। যেমন জায়গা জমি, জায়গা জমি আপনি চাইলেই সরাতে পারবেন? পারবেন না। নিয়ে পালাতে পারবেন? পারবেন না। এটা হলো স্থাবর সম্পত্তি। অস্থাবর সম্পত্তি ক্রোকের 4টা পদ্ধতি বললাম। কি কি 4টা পদ্ধতি? অস্থাবর সম্পত্তি আপনি কি করবেন, এভাবে ধরে ফেলতে পারবেন, নিয়ে ফেলতে পারবেন। তাহলে অস্থাবর সম্পত্তি আটক করে ফেললেন, আটকের মাধ্যমে রিসিভার নিয়োগ করলেন, যে এত কিছু আমি নেব না, কিন্তু আমি একজন রিসিভার নিয়োগ করলাম, আপনি কিছুই ভোগ করতে পারবেন না। তাহলে আটক করে রিসিভার নিয়োগ করে অন্য কোনো ব্যক্তিকে কি করতে পারবে না, দিতেও পারবে না। প্রদান নিষিদ্ধ করে অন্য কোনো ব্যক্তিকে বা সংশ্লিষ্ট ব্যক্তিকে ওই সম্পত্তি অন্য কোনো কাউকে প্রদান নিষিদ্ধ করেও কি করা যায়, এই অস্থাবর সম্পত্তি ক্রোক করা যায়। তাহলে বুঝতে পারছি অস্থাবর সম্পত্তি ক্রোকের পদ্ধতি এই 3টাই মেইন। এর পরেরটা হলো উপরের সকল ব্যবস্থা বা যে কোনো ব্যবস্থা গ্রহণ করলেই হবে। তাহলে একটা হলো কি, প্রথমে আটক করে, এরপরে কি, রিসিভার নিয়োগ করে, তারপরে সম্পত্তি প্রদান নিষিদ্ধ করে, উপরের সকল ব্যবস্থা বা যে কোনো ব্যবস্থা গ্রহণ করে।
এই গেল অস্থাবর সম্পত্তি ক্রোকের পদ্ধতি। এবার আসেন স্থাবর সম্পত্তি ক্রোকের পদ্ধতি দেখি। স্থাবর সম্পত্তি আপনি কি করবেন, আটক করতে পারবেন? সুযোগ নাই। দখল নিবেন, দখল। তাহলে স্থাবর সম্পত্তি ক্রোক করব দখল নিয়ে, রিসিভার নিয়োগ করে, অন্য কোনো ব্যক্তিকে বা ওই ব্যক্তিকে আমি বা আমার পক্ষেও যেন কেউ করতে না পারে। সংশ্লিষ্ট ব্যক্তি বা সংশ্লিষ্ট ব্যক্তির পক্ষে যে কেউ যেন ওই জমির খাজনাও দিতে না পারে, অথবা সম্পত্তি হস্তান্তর করতে না পারে। কাউকে লিখে দিলাম আমার এই সম্পত্তি ক্রোক হবে 3 মাসের মধ্যে, তার আগে আমি সব লিখে দিয়ে দিচ্ছি, এই সুযোগ নাই। তাহলে ওই ব্যক্তি কাউকে যেন সম্পত্তি হস্তান্তর করতে না পারে, অথবা জমির খাজনাটাও দিতে না পারে। এরকম করে কি করতে হবে, স্থাবর সম্পত্তি ক্রোক করতে হবে। 4 নাম্বার হলো উপরের সকল ব্যবস্থা বা যে কোনো দুইটি ব্যবস্থা। ওখানে ছিল সকল ব্যবস্থা যে কোনো একটি ব্যবস্থা, এখানে আছে উপরের সকল ব্যবস্থা যে কোনো দুইটি ব্যবস্থা গ্রহণ করে স্থাবর সম্পত্তি ক্রোক করা যায়। এই ছিল 88-এর 1, 2, 3, 4। তাহলে একে কি করলো, ক্রোকের আদেশ দিল। 2-এ কি করলো, নিজের জেলা অন্য জেলা সকল সম্পত্তি ক্রোক যোগ্য হলো। 3-এ কি, অস্থাবর সম্পত্তি ক্রোক। 4-এ কি, স্থাবর সম্পত্তি ক্রোকের পদ্ধতি। 5-এ পচনশীল, দিয়ে পচনশীল। তাহলে 5-এ 88-এর 5-এ বলছে যে সম্পত্তিটা আদালত ক্রোকের আদেশ দিল বা পুলিশ অফিসার বা সংশ্লিষ্ট প্রয়োগকারী কর্মকর্তা তিনি যেই সম্পত্তি ক্রোক করলেন সেটা যদি পচনশীল, জীবন্ত প্রাণী, গরু ছাগল হাঁস মুরগি হয়, তাহলে এগুলোর তত্ত্বাবধান করবেন কে? তার চেয়ে এগুলো কি করা ভালো, বিক্রি করে দিতে পারবেন। আদালত তাহলে ক্ষয়শীল, পচনশীল, জীবন্ত প্রাণী হলে এগুলো বিক্রয়ের আদেশ দিতে পারবেন। বিক্রয় লব্ধ অর্থ কোষাগারে জমা হবে, পরবর্তীতে আদালত যেমন উপযুক্ত মনে করবেন তেমন আদেশ দিবেন। তাহলে এটাই ছিল 88-এর 5। 88-এর 5-এ পচনশীল। এইবার আসেন ঝামেলাপূর্ণ যে ধারাটা, বিশ্লেষণ। 6-এর ক থেকে 6-এর পর্যন্ত অনেকগুলো ধারা, 46-এর মতন, তাই না, অনেকগুলো উপধারা। তাহলে আসেন এবার একটু দেখি 6-এর কয়ে কি বলছে। 6-এর কয়ের বিষয়টা হলো আপনি সম্পত্তি ক্রোক করলেন, ভালো কথা। আদালত আদেশ দিল কার সম্পত্তি ক্রোক করার জন্য, তানিয়ার সম্পত্তি ক্রোক করার জন্য। এখন তানিয়ার জমির পাশে শ্রাবণ ভাইয়া, তারও জমির একটু অংশ ছিল। তা আদালতে কি করছে, দুটা সম্পত্তি নিয়ে ক্রোকের আদেশ দিয়ে ফেলছে। এখন যখনই দুইজনের সম্পত্তি ক্রোকের আদেশ দিছে, দোষী কে? তানিয়া। তাহলে শ্রাবণ ভাই তিনি কি নির্দোষ? তাহলে দোষী ব্যক্তির সাথে আদালত কি করছে, নির্দোষী ব্যক্তির সম্পত্তিও ক্রোক করে ফেলছে। ঘটনা যদি এরকম ঘটে তখন কি হবে? তখন শ্রাবণ ভাইয়া তার অধিকার আছে, তিনি কি করতে পারবেন, আদালত বরাবর আবেদন করতে পারবেন, দাবি জানাতে পারবেন যে আমি নিরপরাধ, আমি তো এই কাজের সাথে জড়িত নই, তাহলে আমার সম্পত্তিটা কেন ক্রোক হলো। এইভাবে কি করতে পারবেন উনি, আদালতে দাবি উত্থাপন করতে পারবেন যে আমার সম্পত্তি, আমি নিরপরাধ, নিরপরাধ ব্যক্তির সম্পত্তি যদি থাকে তিনি কি করতে পারবেন, দাবি উত্থাপন করতে পারবেন। কত দিনের মধ্যে? 6 মাসের মধ্যে। ক্রোকের আদেশ প্রদানের এমসিকিউ এটা, ক্রোকের আদেশ প্রদানের কত দিনের মধ্যে সংশ্লিষ্ট ব্যক্তি আবেদন জানাতে পারেন, তিনি যদি নিরপরাধ হন এবং তার সম্পত্তি যদি আদালত ক্রোক করে, তাহলে তিনি 6 মাসের মধ্যে, আদেশ প্রকাশের 6 মাসের মধ্যেই তিনি কি করবেন, দাবি জানাবেন। আচ্ছা, এরপরে আসেন 6 মাসের মধ্যে দাবি জানালো। 6-এর ক, 6টা পড়ি না, যদি চান পড়াবো, সমস্যা নাই। তো 6-এর এগুলো লাগে না, 6টা লাগে না। তাহলে 6-এর কয় কি, 6 মাসের মধ্যে নিরপরাধ ব্যক্তি সম্পত্তি ক্রোক হলে তিনি দাবি জানাবেন। এবার আসেন দাবি জানালে কি করবে, ওই বিষয়ে তদন্ত হবে। তদন্ত হওয়ার পর হয় সম্পূর্ণ মেনে নিবে, আংশিক মেনে নিবে, অর্ধেকটা ছেড়ে দিছে অর্ধেকটা দেয়নি, অথবা একেবারেই মেনে নিবে না, অগ্রাহ্য করতে পারবে। 3টা অপশন, 3টা অপশন। হয় সম্পূর্ণ মেনে নিয়ে তার সম্পত্তি তাকে ফেরত দিবে, অথবা 50-50, অর্ধেকটা নিল অর্ধেকটা নিল না, আংশিক মেনে নিতে পারে, অথবা পুরোটাই অগ্রাহ্য, যে না আপনার কোনো দাবি এখানে খাটবে না, তদন্ত সাপেক্ষে। এরকম করে নির্দেশ দিতে পারবে আদালত। এটা কিন্তু 88-6-এর কয়ের মধ্যেই এগুলো বলা আছে। এবার আসেন, যদি মেনে নিল তাহলে তো ভালো, কিন্তু যদি আংশিক মেনে নেয় আর যদি অগ্রাহ্য করে, অর্ধেকটা মানছে অর্ধেকটা মানে নাই, তাহলে উনি কি ছেড়ে দিবেন? ওটা তো ওনার সম্পত্তি, উনি তো ছাড়বেন না। উনি কি করতে পারবেন, উনি মামলাও দায়ের করতে পারবেন। তো এগুলোতে আমরা পরে যাচ্ছি, আগে আসেন দাবি জানানোর প্রসেসটা শেষ করি। তাহলে উনি প্রথমে দাবি জানাবেন, দাবি জানালে আদালত তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নিবেন। এবার আসেন উনি যে দাবিটা জানাবেন, কোন আদালতে দাবি জানাবেন? যে আদালত ক্রোকের আদেশ দিল, ঘোষণার আদেশ দিয়েছিল, সেই আদালতেই দাবি জানাতে পারবেন। 88-6-এর খ। তাহলে 6-এর কয়ে
নিরপরাধ ব্যক্তির সম্পত্তি থাকলে তিনি 6 মাসের মধ্যে দাবি জানাবেন। 88(6) কোন আদালতে দাবি জানাবেন? যে আদালত ক্রোকের আদেশ দিয়েছিল সেই আদালতেই দাবি জানাবেন। 88(6) এবার আসেন 88(6) যে আদালতে দাবি জানানো হলো সেই আদালতেই তদন্ত হবে, সেই আদালতেই তদন্ত করতে পারবেন। সেই আদালত যদি বড় আদালত হয়, যেমন জজ, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, তারা আবার অধস্তনকে দিয়েও কিন্তু অনেক সময় তদন্ত করিয়ে নেন। তো যাই হোক, যে আদালতে দাবি জানালেন সেই আদালতেই তদন্ত করবে। 88(6) এবার আসেন তদন্ত শেষ, কি করবে? হয় দাবি মেনে নিবে, না হলে দাবি অগ্রাহ্য করবে। এইবার যদি দাবি মেনে নেয় তাহলে তো ভালো, আর যদি দাবি মেনে না নেয় তাহলে উনি কি করবেন? এরপরেও ওনার অধিকার আছে, উনি কি করতে পারবেন? এই বিষয়ে মামলা দায়ের করতে পারবেন। উনি যে মামলাটা দায়ের করবেন, এই মামলার যে রায় হবে এটাই কিন্তু চূড়ান্ত আদেশ বলে গণ্য হবে। এরপর আর ওনার কিছু করার থাকবে না। বুঝতেছি ঘটনাগুলো? তাহলে প্রথমে নিরপরাধ ব্যক্তির সম্পত্তি যদি ক্রোক হয়ে যায়, তিনি কি ব্যবস্থা নিতে পারবেন? তিনি ক্রোকের আদেশ প্রদানের 6 মাসের মধ্যে দাবি জানিয়ে তিনি আদালতে দাবি উত্থাপন করবেন। কোন আদালতে দাবি জানাবেন? যে আদালত ক্রোকের আদেশ দিল সেই আদালতে, 6 অনুযায়ী যে আদালত ক্রোকের আদেশ দিয়েছে সেই আদালতেই দাবি জানাতে পারবেন। এরপরে কি হলো? দাবি জানানো হলো, তাহলে তদন্ত করবে কে? যে আদালত আদেশ দিল, যেখানে দাবি জানানো হলো সেই আদালতেই তদন্ত করবেন। তদন্ত শেষে 88(6) ঘয়ে কি করা হবে? ওই ব্যক্তির সম্পত্তি যদি ফেরত দিল তো দিল, না দিলে উনি উপযুক্ত আদালতে মামলা দায়ের করবেন। জমি জমার মামলা কোথায় হয়? দেওয়ানি আদালতে। এখানে আবার একটা এমসিকিউ আছে, এই যে চূড়ান্ত আদেশটা দিবে তদন্ত সাপেক্ষে, এই আদেশের 1 বছরের মধ্যেই মামলাটা দায়ের করতে হবে। এরপর এই মামলা চলমান হওয়ার পরে মামলার যা রায় হবে এটা মাথা পেতে নিতেই হবে। তখন তো আপনি আপনার সাধ্যমতো সাক্ষ্য প্রমাণ উপস্থাপন করবেন, তাই না? তখন যে আদেশটা হবে এই আদেশটাই চূড়ান্ত বলে গণ্য হবে। তাহলে এরকম যদি প্রশ্ন হয়, কোন ব্যক্তি নিরপরাধ হওয়ার পরেও অপরাধী ব্যক্তির সঙ্গে তার সম্পত্তি ক্রোক হয়ে গেলে এই সম্পত্তি ফেরত পাওয়ার জন্য তিনি কি কি ব্যবস্থা বা কি কি আইনানুগ প্রক্রিয়া অবলম্বন করতে পারবেন, বা তিনি কিভাবে আদালতে আবেদন করবেন, এই সম্পত্তির নিষ্পত্তিমূলক ব্যবস্থা আলোচনা করুন। তখন কিন্তু এই 88(6) থেকে পর্যন্ত উত্তর বুঝতে পারছি। এবার আসেন 88(6) এখানে আবার কি বলছে? এতক্ষণ এত কথা বলে বলতেছে যে ব্যক্তির নামে হুলিয়া জারি করা হলো, অর্থাৎ তানিয়া, সে কি করছে? এর মধ্যে এসে হাজির হয়ে গেছে। মানে যে ব্যক্তি সম্পত্তি ঘোষণার মধ্যে উল্লিখিত সময়ের মধ্যে সে এসে হাজির হয়ে গেছে, মানে সম্পত্তি এখনো ক্রোক হয় নাই, অথবা ক্রোক হলে কি পদ্ধতি সেটা তো বললোই। এখন ঘোষণায় উল্লিখিত সময় কতদিন ছিল? মনে করেন 35 দিন সময় দিছিল আদালত তাকে। 30 দিনের বেশি মানে কি? সেটা 31 দিনও হতে পারে, 30 দিনের বেশি, কম নয়, বেশি হবে। আচ্ছা, 30 দিনের কম নয় মানে পুরো 30 দিনও কিন্তু হতে পারে। আচ্ছা, তাহলে আসেন, সে মনে করেন 30 দিন সময় পেয়েছে বা 31 দিন সময় পেয়েছে, এর মধ্যে ঘোষণায় উল্লিখিত সময়ের মধ্যে সে এসে আদালতে হাজির হয়ে গেছে। তাহলে আর তার সম্পত্তি ক্রোক করে লাভ আছে? আপনি ধরেন ক্রোক করেও ফেলছেন, একই সাথে আদেশ আসছে, কোনোভাবে আপনি ক্রোক করে ফেলছেন, ওই লোক আসতেছে না, আপনি ভাবছেন সে আর আসবে না, কিন্তু সে এসে হাজির হয়ে গেছে। এখন আপনি কি করবেন? আরেকটা আদালত আরেকটা আদেশ দিবে, দিয়ে তার সম্পত্তি ক্রোক থেকে মুক্ত করে দিবেন। বলছি না যে আদালতের তো সম্পত্তির দরকার নাই, আদালতের কি দরকার? ওই মানুষটাকে দরকার, বিচার কার্যক্রম সম্পন্ন করার জন্য ব্যক্তিকে দরকার। এই জন্য আদালত আরেকটা আদেশ দিয়ে, যেহেতু তার 30 দিন সময় ছিল, সময়ের মধ্যেই সে চলে আসছে, তাহলে তাকে সম্পত্তি ক্রোক মুক্ত করে দিবেন। এই হলো 88(6) এবার আসেন, ঘোষণায় উল্লিখিত সময়ের মধ্যে ওই ব্যক্তি হাজির হলো না, সম্পত্তি তখন সরকারের এখতিয়ারে চলে যাবে। তাহলে এটা একটা আলাদা বিষয়। ঘোষণায় উল্লিখিত সময়ের মধ্যে হাজির হলে একরকম ব্যবস্থা, যদি হাজির না হয় তাহলে কি? সম্পত্তি সরকারের এখতিয়ারে চলে যাবে। এখন মনে করেন সম্পত্তি সরকারের এখতিয়ারে তো আপনি পাঠাবেন, তার আগে আপনাকে অপেক্ষা করতে হবে না? হুলিয়ার সময়টা তো অপেক্ষা করতে হবে। এই হুলিয়ায় যতটা সময় আছে এই সময়টা অপেক্ষা করতে হবে। যদি কোনো ব্যক্তি ওই সম্পত্তির উপর মামলা করে থাকে, 6 মাস অপেক্ষা করতে হবে। যে কোনো ব্যক্তি নিরপরাধ কিনা, সে আবার দাবি জানায় কিনা, এই সময়টা কিন্তু অপেক্ষা করতে হবে। এরপর সম্পত্তিটা কি হবে? সরকারের এখতিয়ারে চলে যাবে। তাহলে বুঝতে পারছি, কোন সম্পত্তি যখন হুলিয়াধীন ব্যক্তি ঘোষণায় উল্লিখিত সময়ের মধ্যে হাজির হয় না, তখন ওই সম্পত্তি সরকারের এখতিয়ারে চলে যায়। কিন্তু শর্ত কি? যদি ওই সম্পত্তির উপর দাবি জানানো হয়, এই দাবি অপেক্ষা করতে হবে আপনাকে 6 মাস।
কেউ দাবি জানায় কিনা, ঘোষণার সময়টা আপনাকে অপেক্ষা করতে হবে। এবার আসেন সম্পত্তি পচনশীল, তাহলে তখন আর এগুলো নিয়ম প্রযোজ্য হবে না। পচনশীল সম্পত্তির ক্ষেত্রে আবার আপনি দ্রুত বিক্রি করে দিতে পারবেন এবং সংশ্লিষ্ট ব্যক্তির উপকারের জন্যই আদালত এই সম্পত্তি বিক্রি করে বিক্রয়লব্ধ অর্থ কোষাগারে জমা করবেন। আচ্ছা, এই ছিল কত ধারা? 88 ধারা। তাহলে 88-র কতগুলো উপধারা? সর্বমোট 7টা উপধারা। তার মধ্যে 6-এরই আবার কি কি আছে, ক থেকে পর্যন্ত আছে। সবগুলোই দেখতে হবে, এমসিকিউ দিয়ে ফেলতে পারে, লিখিতও দিয়ে ফেলতে পারে। এবার তো ফৌজদারি কার্যবিধি থেকে তেমন সংশোধনীর কিছু জায়গা থেকে প্রশ্ন ছাড়া তেমন প্রশ্ন তো দেয়নি, তাই না? কাজেই ভালোভাবে পড়তে হবে, আগামীবার তো গুরুত্বপূর্ণ দিতে পারে। পরের ধারায় যাব আমরা, 89 ধারা, ক্রোকি সম্পত্তি প্রত্যার্পণ। তাহলে ক্রোকি সম্পত্তি প্রত্যার্পণ, প্রত্যার্পণ কথাটার মানে হলো ফেরত দেয়া, যেটা নিয়েছিলাম আপনার কাছ থেকে সেটা আবার আপনাকে আমি ফেরত দিলাম, এটাই হলো প্রত্যার্পণ। তাহলে ক্রোকি সম্পত্তি প্রত্যার্পণ বলতে দেখেন 88-এর 7-এর সঙ্গে এটা সম্পর্ক। যে সম্পত্তিটা 88-এর 7 ধারা মোতাবেক, যে সম্পত্তিটা সরকারের এখতিয়ারে চলে গেল, সম্পত্তিটা সরকারের এখতিয়ারে গেল না, লোকটা তো হাজির হলো না, তখন কি হলো? সম্পত্তি সরকারের এখতিয়ারে চলে গেল। সরকারের এখতিয়ারে চলে যাওয়ার পর কতদিন সময়ের মধ্যে? 2 বছরের মধ্যে। ওই ব্যক্তি যদি 2 বছরের মধ্যে এসে হাজির হতে পারে, আদালতকে বিশ্বাস করাতে পারে যে আমি কি করি নাই, পলাতক হই নাই, আত্মগোপন করি নাই, আমি আসলে হুলিয়ান নোটিশটাই পাই নাই, এগুলো যদি তিনি আদালতকে বোঝাতে সক্ষম হন, তাহলে কি করবেন? আদালত তাকে তার সম্পত্তি ফেরত দিতেও পারেন। এটাই হলো ক্রোকি সম্পত্তি প্রত্যার্পণ বা ক্রোকি সম্পত্তি সংশ্লিষ্ট অপরাধী ব্যক্তিকে ফেরত প্রদান। মনে করেন কোনো কারণে তিনি বিদেশে ছিলেন, তিনি জানতেন না, তিনি যদি এগুলো 2 বছরের মধ্যে এসে হাজির হন, অথবা তাকে অ্যারেস্ট করেই হাজির করা হলো, কিন্তু তিনি আদালতকে বিশ্বাস করাতে সক্ষম হন যে আমি এই সময় হুলিয়ান নোটিশ পাইনি, আমি আত্মগোপন করিনি, আমি তো বিদেশে ছিলাম, পুলিশ আজকে আমাকে গিয়ে ধরে নিয়ে আসলো, আমি তো জানতাম না, এগুলো যদি তিনি আদালতকে বিশ্বাস করাতে পারেন, আদালত 2 বছরের মধ্যেও সুযোগ থাকে, সম্পত্তি সরকারের এখতিয়ারে চলে গেলেও সুযোগ থাকে, এই সম্পত্তি তাকে ফেরত দিতে পারে আদালত। তবে হ্যাঁ, ফেরত দিবে কিভাবে? এই যে সম্পত্তি আনা নেওয়া থেকে শুরু করে হেফাজতে নেওয়া পর্যন্ত সরকারের যে ব্যয় হয়েছে, আদালতের যে ব্যয় হয়েছে, এই ব্যয়ের টাকাটা কেটে নিয়ে সম্পত্তির নিট মূল্যটা তাকে দিয়ে দিবে। তিনি যদি বলে যে আমার গরু ছাগল দেন, তাহলে সেটা কি দিবে? সেটা দিবে না। কি দিবে? সম্পত্তির মূল্যটা দিবে আদালত তাকে, যে এই ব্যয়গুলো বাদ দিয়ে আপনার সম্পত্তির এই মূল্য হয়েছে, এই টাকাটা আপনি ফেরত পাবেন। এটাই হলো ক্রোকি সম্পত্তি প্রত্যার্পণ বা ক্রোকি সম্পত্তি ফেরত প্রদান। আমরা যখন আপিলের চ্যাপ্টার পড়বো তখন আমরা দেখব কোনো ব্যক্তিকে যদি সম্পত্তি আবেদন করার পরেও ফেরত না দেয়, তিনি আবার আপিলও করতে পারবেন। 405 ফৌজদারি কার্যবিধিতে আছে যে ক্রোকি সম্পত্তি যদি কোনো ব্যক্তি সকল সাক্ষ্য প্রমাণ দেওয়ার পরেও ফেরত না পায়, তখন এই ব্যক্তির আপিল করার সুযোগ থাকবে, এই ক্রোকের আদেশের বিরুদ্ধেও আপিল করার সুযোগ থাকবে। 90 ধারায় যাব, গুরুত্বপূর্ণ ধারা। সবার তো মনোযোগ চলে গেছে, 1 ঘন্টা মনে হয় পার হয়ে গেছে, আর ক্লাসে কারো মন থাকতেইছে না। তাহলে তাদের ভবিষ্যৎ কি হবে এখন নিজেরাই ভেবে বলেন। আচ্ছা, ডিউটির জন্য হলে সেটা ভিন্ন কথা। 2 দিন পর, 1 দিন পর ক্লাস হচ্ছে আজকে, তো একটু লেন্দি ক্লাস হলে সমস্যা কি? আপনাদের তো কিছু কাণ্ডকীর্তি আমি বুঝি না, ক্লাসে আসেই মানে বেরোনোর জন্য, তাহলে কিভাবে পড়া বুঝবে? কালকে এসে বলবে এই লেকচার শুনি নাই, এটা বুঝি না, এটা কখন পড়ানো হলো, প্রশ্ন করবো একটা, উত্তর দিবে আরেকটা। কেউ কেউ আসে এমনি ক্লাসে আসে যে যাই দেখি স্যারে কি পড়ায়, পড়াতে পারে কি না পারে একটু দেখে আসি, 2 একটা প্রশ্ন জিজ্ঞাসা করে আটকায় দিয়ে আসি। অনেকে আছে এরকম মন মানসিকতার মানুষ। আবার অনেকে আসে আম জনতা, আসি ভর্তি হয়ে ক্লাস, পারলে পারলাম, না পারলে নাই। আবার অনেকে আছে ভীষণ সিরিয়াস, যে আমাকে চেষ্টা করতেই হবে, আমাকে পারতেই হবে, যতক্ষণ হবে না ততক্ষণ আমি শেষ দেখে স্যার। এই ব্যক্তিরাই দিন শেষে সফল হবে। একটা পরিকল্পনা কাজের অর্ধেক বলা হয়, পরিকল্পনাকে বলা হয় কাজের অর্ধেক। আপনি মনে মনে দৃঢ় সংকল্প হলেন, আপনার অর্ধেক কাজ কমপ্লিট, এখন শুরু করলে দেখবেন আরো দ্রুত হয়ে গেছে আপনার কাজ। তো আমাদের নিয়তেই নড়বড়ে, তাহলে বরকত হবে কিভাবে বলেন? এই যে আসে যায় আসে যায় মনে করে যে আসি ক্লাসে, এগুলোকে বলে আম জনতা। আম জনতা, রাইট, এগুলোকে বলে আম জনতা। তারা আসবে, ক্লাস কিছুদিন ভালো লাগলে করবে, ধারাবাহিকতা তো তারা অবলম্বন করতে পারবেই না, নিয়মানুবর্তিতা তাদের কাছ থেকে আশা করাই যাবে না, কিন্তু তারা তাদের ফলাফল ভালো চাই।
যেদিন পরীক্ষার রুটিন দিবে সেদিন রক্তে আগুন লাগবে, রাত দিন একাকার করে পড়া শুরু করবে, পরীক্ষা শেষে টেনে টুনে পাশ করবে, সামনের যারা তাদের পদোন্নতি হবে পিছনে ঝুলে থাকবে, হাই উতাস করবে আর বলবে আমাকে একটা সাজেশন দেন, শর্টকাট কিছু আছে কিনা, সংক্ষিপ্ত সাজেশন কি আছে এটা বের করে দেন। কারো বাপের ক্ষমতা আছে পুলিশ হেডকোয়ার্টারে কি প্রশ্ন আগে সাজেশন তৈরি করে দেয়া, বলেন? আমরা দেই এটা জাস্ট অভিজ্ঞতার আলোকে যে এই ধরনের প্রশ্নগুলো হতে পারে, এগুলো প্র্যাকটিস করেন, হয়তো আপনার কাজে লাগবে। এটা হুবহু না আসলেও এগুলো আপনি অনুশীলন করলে এখান থেকে কিছু একটা উত্তর করতে পারবেন। কিন্তু কেউ কি জানে কোনো শর্টকাট আছে? আপনারা নিজেরাও তো বোঝেন যে কোনো শর্টকাট নাই, কোনো সাজেশন নাই, আছে? তাহলে পড়া পড়া এবং পড়া, পড়া ছাড়া আর কোনো বিকল্পই নাই। ঠিক আছে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। তাহলে আসেন আমরা পড়া অনেক দূর আগায় যাব, কালকে তারা ক্লাসে এসে যেন, পরের দিন ক্লাসে এসে যেন আফসোস করে। 89 ধারা পড়লাম আমরা, ক্রোকি সম্পত্তি প্রত্যার্পণ বা ক্রোকি সম্পত্তি ফেরত প্রদান কিভাবে ফেরত প্রদান করে। 88-7 ধারা মোতাবেক যেগুলো সরকারের এখতিয়ারে চলে গেছে সেই সম্পত্তি কিন্তু ফেরত প্রদান। এখন এই জায়গায় একটু পেঁচ আছে, কিন্তু কিরকম, যদি এরকম বলি যে হুলিয়াধীন ব্যক্তি হুলিয়ার যে সময় এই সময়ের মধ্যে এসে হাজির হলে তাকে সম্পত্তি ফেরত প্রদান করবে কত ধারায়? বললেন 89 ধারা, হবে উত্তর? তাহলে আমি কি বলছি, হুলিয়ার সময়ের মধ্যে যদি তিনি আসেন 88-6 তাহলে উত্তর পার্থক্য বুঝতেছি আমরা, ক্লিয়ার? 88-6 এখানে হলো আপনি ওই সময়ের মধ্যে এসে যদি হাজির হতে পারেন তাহলে আপনার সম্পত্তি কি হবে, ক্রোক মুক্ত করে দিয়ে দিয়ে দিবে আপনাকে। এটা ছিল একরকম প্রসেস, আপনি 30 দিনের যতটুকু আদালত সময় দিল এর মধ্যে এসে আপনি হাজির হয়েছেন, তাই না? আর যখনই আপনি সম্পত্তি সরকারের এখতিয়ারে চলে যাবে, পরে আপনি 2 বছরের মধ্যে এসে হাজির হলেন, তখন এই সম্পত্তিটা হলো 89, এই সম্পত্তি ফেরত দিবে কততে? 89। তাহলে প্রশ্ন দুইটা বুঝতে পারছেন? যদি বলে কোনো ব্যক্তির ক্রোকি সম্পত্তি তাকে ফেরত প্রদানের পদ্ধতি আলোচনা করুন, কত ধারা? 89 ধারা। আর যদি বলে কোনো ব্যক্তি যদি হুলিয়ার সময়ের মধ্যে এসে হাজির হয় তখন তার সম্পত্তি তাকে ফেরত দেওয়ার পদ্ধতি কত ধারা? 88-6 দুইটাই ফেরত দেয় কিনা, দুটোতেই ফেরত দেওয়ার বিধান কিনা? তাহলে একটা হলো সম্পত্তি সরকারের এখতিয়ারে চলে যাওয়ার পরের কার্যক্রম, আর একটা হলো হুলিয়ার যে সুনির্দিষ্ট সময় আছে এই সময়ের মধ্যে তখনকার কার্যক্রম। তাহলে বুঝতে পারছি বিষয়টা, সরকারের এখতিয়ারে চলে গেল মানে কি আদালতেরও হাতের বাইরে চলে গেল, তাই না? সরকারের এখতিয়ারভুক্ত হওয়া অনেক, ওখান থেকে ফেরত পাওয়া অনেক কঠিন, কিন্তু আপনি ঘোষণার মধ্যেই এসে যদি হাজির হন তখন ফেরত পাওয়া অনেক সহজ। তাহলে দুটো দুই রকম প্রসেস, একটার থেকে আরেকটা বেশি গুরুতর। 90 ধারায় যাব, সমনের পরিবর্তে পরোয়ানা, সমনের অতিরিক্ত পরোয়ানা। এই ধারাটা কিন্তু অনেকেই বুঝতে পারেন, পেঁচ আছে ধারাটার ভিতরে। তো আমি এভাবে বোঝাই, আমরা সমনের পরিবর্তে কি আর সমনের অতিরিক্ত কি এই কথা দুটো বুঝি কিনা, এই বাংলা দুটো যদি ভালোভাবে বুঝি তাহলে 90 ধারা পরিষ্কার। সমনের পরিবর্তে, পরিবর্তে মানে কি, আমি নাই আমার পরিবর্তে কে পরীক্ষা দিচ্ছে, রাবে আপু পরীক্ষা দিচ্ছে মনে করেন, এটাকে বলে পরিবর্তন করা, অল্টারনেট করা। তাহলে অল্টারনেট করা, পরিবর্তন মানে কি, আমি, হয় আমি পরীক্ষা দিতে গেলাম, ধরেন একটা দাওয়াত, বিয়ে দাওয়াত, কার বিয়ে মনে করেন, যে কোনো একজন লোকের বিয়ে হচ্ছে, সেই বিয়েতে দাওয়াত করছে আমাকে, আমি না গিয়ে আমার পরিবর্তে আমার বোন গেল, তাহলে হইলো না, এটাকে বলে পরিবর্তে যাওয়া। অথবা আমি যেতে লাগছি কিন্তু আমি গেলাম না, না যাওয়াতে আরেকজনকে পাঠিয়ে দিলাম, এটা হলো পরিবর্তন। আর অতিরিক্ত কি, আমি তো গেলাম গেলাম সাথে আমার বোনও গেল, এটা হলো অতিরিক্ত। তাহলে বুঝতে পারছি দুইটা বিষয়, পরিবর্তন আর অতিরিক্ত। এবার আসেন পরিবর্তে কখন পরোয়ানা দিবে। সমন আমরা তো বুঝতেছি, সমন মানে কি, কোনো ব্যক্তিকে আদালত যাচ্ছে যে আপনি আসেন, আপনার সাথে আমার কথা আছে, এই যে সমন দেয়া হয়ে গেল, সমন দেওয়ার পরে, সমন দেওয়া হয়ে গেছে কিন্তু এখনো হাজিরের ডেট আসে নাই, মনে করেন আগামী মাসের 15 তারিখে আপনি আদালতে এসে আমার সাথে দেখা করেন, এই মর্মে আদালত কি করলো, রেবেকাকে সমন দিল। তো এখন সমন দেওয়া হয়েছে, কিন্তু সমন কিন্তু দিছে, কিন্তু এখনো 15 তারিখ আসবে তারপর না আমি আদালতে যাব, 15 তারিখ আসেই নাই, এর মধ্যে ওয়ারেন্ট দিয়ে ফেলছে, এটাকেও বলে পরিবর্তে। তার মানে ওই যে অর্ধেক রাস্তা গেছি এখনো পুরো রাস্তা যায়নি, অন্য আরেকজনকে পাঠাইয়া দিলাম, এটাই হলো পরিবর্তন। তাহলে বুঝতে পারলাম সমন দিছে বাট এখনো হাজিরের ডেট কি হয়েছে, আসে নাই। আমাকে তো সমনটা ওই সময়টা আমাকে দিতে হবে, আমি তো আদালতে যাব, তাই না? তাহলে আমি না যাইতে আমার পরিবর্তে আবার কি আসছে, ওয়ারেন্ট চলে আসছে, এটা হলো সমনের পরিবর্তে ওয়ারেন্ট, একরকম।
আরেকটা হলো সমন দেয় নাই লোকটাকে, রেবেকাকে সমন দেয় নাই। সমন দিলে সে কি হবে না, সে হাজির হবে না, আদালতের এরকম বিশ্বাস যে সমন দিলেও রেবেকা হাজির হবে না। তখন সমনের পরিবর্তে সরাসরি কি করতে পারবে, ওয়ারেন্ট দিয়ে ফেলতে পারবে। তাহলে বুঝতে পারছি ঘটনাটা। একটা হলো সমন না দিয়েই সরাসরি ওয়ারেন্ট, আরেকটা হলো সমন দিয়েছে কিন্তু হাজিরের সময়টা আসেনি, তার আগেই ওয়ারেন্ট। এটাকে এভাবেই যখন আদালত পরোয়ানা দেয়, এটাকে বলে সমনের পরিবর্তে পরোয়ানা। 90-এর ক। 90-এর ক, এখানে কিন্তু 1 2 না, এখানে কিন্তু ক খ। এরপরে আসেন 90-এর খ। সমন দিয়েছেন, সমনের ডেট পার হয়েছে, তারপরও রেবেকা আসে নাই, কোনো উপযুক্ত কৈফিয়তও দেখায় নাই, কারণও দর্শায় নাই। তখন তার বিরুদ্ধে পরোয়ানা ইস্যু করা হলো। এটা কি হলো, সমনের অতিরিক্ত পরোয়ানা। সমন দিয়েছে, সমন জারি হয়েছে সেই প্রমাণও আছে, সমন যথাযথভাবে জারি হয়েছে সেই প্রমাণও আছে। এরপরও কি হয়েছে, সে আদালতে হাজির হয় নাই, কারণও দর্শায় নাই। তখন ওই ব্যক্তিকে হাজির করার জন্য আদালত ওয়ারেন্ট দিতে পারে। এইভাবে পরোয়ানা দিলে সেটার নাম হলো সমনের অতিরিক্ত পরোয়ানা। তাহলে পরিবর্তে মানে কি, সমন না দিয়ে ওয়ারেন্ট, অথবা সমন দিয়েছে ডেট আসেনি, ওয়ারেন্ট সমনের পরিবর্তে। আর অতিরিক্ত, অতিরিক্ত কি, সমন দিয়েছে হাজিরের ডেট এসেছে, হাজিরের ডেট চলেও গেছে কিন্তু সে আসে নাই, তখন আদালত কি করলো, পরোয়ানা দিয়ে ফেললো। 90-এর খ, সমনের অতিরিক্ত পরোয়ানা। 91 ধারায় যাব। কোনো ব্যক্তি আদালতে যদি হাজির থাকে, আমি রেবেকা, আমি অপরাধী, অপরাধ করেছি, আমি আদালতে হাজির। এখন আদালত তো আমাকে এমনি অ্যারেস্ট করে ভেতরে নিয়ে নিতে পারে, তাই না? আদালতের তো সর্বময় ক্ষমতার অধিকারী, অপরাধীদেরকে অ্যারেস্ট করে ফেলতে পারে। তো আদালত আমাকে অ্যারেস্ট করতে পারে, কিন্তু আদালত দয়া করে কি করলো, আমাকে অ্যারেস্ট করলো না, বললো কি ঠিক আছে আপনি যেহেতু হাজির আছেন, আগামী 15 তারিখে যেন আপনাকে আবার হাজির পাই, আপনি মুচলেখা সম্পাদন করেন জামিনদার সহ। এভাবে মুচলেখা সম্পাদন করে আমাকে ছেড়ে দিতে পারে। এইটাকেই বলে হাজির হওয়ার জন্য মুচলেখা নেওয়ার ক্ষমতা। কোনো ব্যক্তি সুনির্দিষ্ট দিনে হাজির হবে, সমন না দিয়ে, সেই ব্যক্তি যদি আদালতে হাজির থাকে, তার নিকট থেকে আদালত মুচলেকাও নিতে পারবে। কোন ব্যক্তির ক্ষেত্রে, যে ব্যক্তিকে আদালত সমন বা পরোয়ানা দিয়ে হাজির করার জন্য ক্ষমতাবান। এমনিতেই তো আমি অপরাধী, আমাকে এমনি আদালতে অ্যারেস্ট করতে পারে, ওয়ারেন্ট দিতে পারে আমার বিরুদ্ধে, তো আমি অলরেডি আদালতে হাজির আছি। আদালত আমাকে মুচলেকা নিয়ে বলবে যে আপনি অমুক দিন আবার এসে হাজির হবেন। এটাই হলো কোন ব্যক্তি আদালতে হাজির হওয়ার জন্য সেই ব্যক্তির নিকট থেকে মুচলেকা গ্রহণ। বুঝতে পারছি? কত ধারা, 91 ধারা। এরপরে আমরা যাব 92 ধারায়। এভাবে 91 ধারায় মুচলেকা দিয়ে আসলেন, 15 তারিখ আসলো, ভয়ে আর গেলেন না যে যদি আল্লাহ আদালত আমাকে গ্রেপ্তার করে ফেলে। যখনই আপনি এভাবে যাবেন না, মুচলেকায় জামিনদার সহ বা ব্যতীত মুচলেকা সম্পাদন করে চুক্তি করে আসলেন, আদালতকে কথা দিয়ে আসলেন আপনি যাবেন, মুচলেকায় আবদ্ধ থাকা সত্ত্বেও যদি আপনি না যান, পরেই আপনার বিরুদ্ধে ওয়ারেন্ট দিয়ে ফেলতে পারবে, আদালত পরোয়ানা জারি করতে পারবে। কত ধারা, 92 ধারা। এরপরে আসেন 93 ধারাটা প্রয়োজন হয় না, তারপরও পড়লেই বুঝতে পারবেন। এরপরে আমরা যাব 93-এর ক। বাংলাদেশের বাইরে কি প্রেরণ, সমন প্রেরণ অলরেডি পড়ে ফেলছি। 93-এর খ, বাংলাদেশের বাইরে ওয়ারেন্ট প্রেরণ। ওখানকার আদালত কিভাবে ওয়ারেন্টটা তামিল করবে, বাংলাদেশের আদালত যেভাবে তামিল করে সেভাবে পাঠাবেন, কিভাবে, ডাকযোগে বা অন্য কোনো উপায়ে। আর দুটোই যখন বাংলাদেশে আসবে তখনকার পদ্ধতি 93-এর গ। তাহলে দুটোই আসলে বাংলাদেশের আদালত নিজেদের ওয়ারেন্ট বা সমনগুলো যেভাবে কার্যকর করেন, একইভাবে কার্যকর করার জন্য ব্যবস্থা গ্রহণ করবেন। এই ছিল মোটামুটি গ্রেপ্তারি পরোয়ানা, সমন, ওয়ারেন্ট সবকিছু শেষ। আগামী ক্লাসে আমরা সপ্তম অধ্যায়ে প্রবেশ করব ইনশাল্লাহ। 7 অধ্যায়, দলিলাদি এবং অস্থাবর সম্পত্তি সংক্রান্ত বিভিন্ন ধরনের আদেশ, আটক ব্যক্তিকে উদ্ধারের জন্য পরোয়ানা, তল্লাশি পরোয়ানা, এগুলো। তাহলে এদিকে গ্রেপ্তারি পরোয়ানার চ্যাপ্টার ক্লোজ। হ্যাঁ, তাহলে আগামী ক্লাসে আমরা 7 অধ্যায়ে ঢুকবো। সবাই আগে থেকেই একটু দেখে আসবেন, তাহলে আপনাদের বুঝতে আরো সুবিধা হবে। কোনো জায়গায় সমস্যা থাকে কিনা এটাও আপনারা সমাধান করে ফেলতে পারবেন, যে এই জায়গায় এইটা সমস্যা মনে হয়েছে আমার। আচ্ছা, তাহলে শুরু থেকে একটা রিভিশনে যাই। আজকে আমরা কত ধারা থেকে শুরু করেছিলাম, 78 ধারা থেকে। 78 ধারায় হলো জমির মালিক, জমির কৃষক, ম্যানেজার, যারা বুঝতে চান না শুধু শুনতে চান, সে অংশটুকু শুনলেও কিন্তু হয়। তাহলে জমির মালিক, জমির ম্যানেজার, এই ব্যক্তিদেরকে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট কি করতে পারবেন, পরোয়ানা দিবেন। অপরাধী ব্যক্তি প্রবেশ করলো, পরোয়ানা কার্যকর করলো, পরোয়ানা সহ পুলিশ অফিসারের নিকটে হস্তান্তর করলো। 78-এর কার্যক্রম। 79, ওসি স্যারের উপরে যে পরোয়ানা গুলো দেয়া হলো, তিনি এগুলো কি করবেন, লিখিতভাবে অন্য অফিসারের নামে অনুমোদন দিতে পারবেন।
পরোয়ানা অন্য পুলিশ অফিসারকে দিয়েও কার্যকর করানো যায়। ৭৯ ধারা। ৮০, পরোয়ানা সারমর্ম বিজ্ঞাপিতকরণ বা বিজ্ঞপ্তিকরণ। যাকে গ্রেপ্তার করতে গেলেন তাকে পরোয়ানার সারমর্ম জানাবেন। ৮০ ধারা। ৮১ ধারায় গ্রেপ্তার শেষ, সংশ্লিষ্ট ব্যক্তিকে জামিনের ব্যবস্থা আছে কিনা এটা দেখে আপনি অবিলম্বে নিকটতম ম্যাজিস্ট্রেটের নিকটে নিয়ে তাকে হাজির করবেন। ৮১ ধারা, তাই না? ৮০ পরোয়ানা সারমর্ম, ৮১, হ্যাঁ। ৮২ ধারা, বাংলাদেশের সর্বত্র কি করা যায়? ওয়ারেন্ট তামিল করা যায়। একটা ওয়ারেন্ট সমগ্র বাংলাদেশে তামিল যোগ্য, বা ওয়ারেন্ট কি করা যায়? বাংলাদেশের সকল স্থানে তামিল করা সম্ভব। অপরাধী যেখানেই আছে সেখানেই গিয়ে আপনি ওয়ারেন্ট তামিল করতে পারবেন। ৮২ ধারা। ৮৩ ধারা, এখতিয়ারাধীন এলাকার বাইরে পরোয়ানা প্রেরণ। আদালত থেকে পুলিশ সুপার, পুলিশ কমিশনার, নির্বাহী ম্যাজিস্ট্রেট। আর ৮৪ ধারায় পুলিশ অফিসারের নিকটে পরোয়ানা প্রেরণ। পুলিশ অফিসার ওয়ারেন্ট নিয়ে গেল, সই স্বাক্ষর করালো, সংশ্লিষ্ট এলাকার পুলিশ অফিসার সাহায্য করলো। আর যদি আসামি পলাতক হওয়ার সম্ভাবনা থাকে সরাসরি গিয়ে আগে গ্রেপ্তার করলো, পরে অন্যান্য কার্যক্রম। ৮৪ ধারা। ৮৫ ধারা, বাইরে গ্রেপ্তার করা হলে দেখবে কোন আদালতটা কাছে, ২০ মাইলের মধ্যে কোনটা, সেখানে নিয়ে হাজির করাতে হবে। ম্যাজিস্ট্রেট, পুলিশ সুপার, পুলিশ কমিশনার, ৩ জায়গায় হাজির করা যায়। ৮৫ ধারা। ৮৬ ধারায় জামিনযোগ্য অপরাধ হলে, ৭৬ ধারার বিধান থাকলে ওই ব্যক্তিদেরকে কি করা যাবে? জামিন দেয়া যাবে। জামিনের অযোগ্য অপরাধ হলেও বড় বড় আদালতগুলো অন্তর্বর্তীকালীন জামিন দিতে পারবে। ৭৬ ধারার কোনো বিধান থাকলে সেটাও আপনি প্রয়োগ করতে পারবেন। লেখা আছে এই ধারার বিধান ৭৬ ধারাকে ব্যাহত করবে না। তাহলে কত গেল? ৮৬ গেল। ৮৭-তে আসেন, হুলিয়া বা ঘোষণা কে দেয়? আদালত দেয়। কয় কপি দেয়? ৩ কপি দেয়। কোথায় কোথায় যায়? কতদিন সময়? ৩০ দিনের কম নয় এমন সময়। কোথায় কোথায় হবে? আদালত ভবনের প্রকাশ্য স্থানে লটকিয়ে দিতে হবে, সংশ্লিষ্ট ব্যক্তির বসবাসের স্থানে লটকিয়ে দিতে হবে, পাঠ করতে হবে, শেষ। আদালত বিবৃতি দিলে হুলিয়া যথাযথভাবে জারি হয়েছে, হুলিয়া জারি হয়েছে বলে গণ্য হবে। ৮৭, ৪৭২। ৮৮, ৪৭৪। ৮৮-তে হলো ক্রোক। ক্রোকের সঙ্গে প্রবিধান ৪৭৪ বিধি পড়বেন। তাহলে ক্রোকের বেলা কি বলছে? যে ব্যক্তি হুলিয়াধীন, তার স্থাবর অস্থাবর ২ প্রকারের সম্পত্তি যে কোনো সময় ক্রোক করা যাবে। সম্পত্তি ক্রোক করলে নিজের জেলার আদেশ দিয়ে অন্য জেলার এলাকায়ও সম্পত্তি থাকলে ক্রোকযোগ্য হবে। ৮৮-২। ৮৮-৩ ঋণ এবং অস্থাবর সম্পত্তি ক্রোকের পদ্ধতি। ৮৮-৩। ৮৮-৪ স্থাবর সম্পত্তি ক্রোকের পদ্ধতি, চারটা চারটা করে। ৮৮-৫ বলছে সম্পত্তি ক্ষয়শীল পচনশীল হলে কি ব্যবস্থা গ্রহণ করবেন। ৮৮-৬ বলছে যে ফৌজদারি কার্যবিধিতে যদিও রিসিভার নিয়োগ হয় না, তবুও দেওয়ানি আদালতে যেভাবে রিসিভার হয়, দেওয়ানি কার্যবিধির প্রথম তফসিলের ৪০ নম্বর আদেশ দ্বারা যেভাবে রিসিভার নিয়োগ করা যায়, এই একই রিসিভারের সমান ক্ষমতা সম্পন্ন হবে। যদিও আপনি ফৌজদারি দিয়েও রিসিভার নিয়োগ করেন, একই রকম হবে তারা। তাহলে ৮৮-৬, ছয়ের কয়ে বলছে কি? নিরপরাধ ব্যক্তির সম্পত্তি থাকলে ৬ মাসের মধ্যে দাবি জানাবে সংশ্লিষ্ট আদালতে। ৬-এর ক, কোন আদালতে দাবি জানাবে? যে আদালত ঘোষণা দিল সেই আদালতে। ৬-এর খ, তদন্ত করবে কে? ওই আদালতেই তদন্ত করবে। ৬-এর গ, সম্পত্তি ফেরত দিবে, না দিলে ১ বছরের মধ্যে উপযুক্ত আদালতে মামলা দায়ের করা যাবে। ৬-এর ঘ, ঘোষণার সময়ের মধ্যে সংশ্লিষ্ট ব্যক্তি হাজির হলে সম্পত্তি ক্রোক থেকে মুক্ত করে দিতে হবে। ৬-এর উ, যদি না আসে সম্পত্তি সরকারের এখতিয়ারে যাবে, তবে তার আগে একটু খেয়াল করতে হবে যে কেউ দাবি জানিয়েছে কিনা, অথবা হুলিয়ার সময়টা পার হয়েছে কিনা, এরপরে আপনি সরকারের এখতিয়ারে নিয়ে যান সম্পত্তি। কিন্তু যদি পচনশীল হয় সেক্ষেত্রে আর অপেক্ষা করার দরকার নেই, সরাসরি সম্পত্তি সরকারের এখতিয়ারে বিক্রি করে বিক্রয়লব্ধ অর্থ সরকারি কোষাগারে জমা করে ফেলা যাবে। ৮৮-৭, ৮৯ ক্রোকি সম্পত্তি ফেরত প্রদান। ওই ব্যক্তি যদি ২ বছরের মধ্যে এসে হাজির হতে পারে, আদালতকে প্রমাণ দিতে পারে, আদালত ক্রোকি সম্পত্তি ফেরত দিবে। তবে কি টাকাটা ফেরত দিবে, আগের সম্পত্তি ফেরত নাও দিতে পারে। এই হলো ৮৯। ৯০ বলছে কি? সমনের পরিবর্তে পরোয়ানা, সমনের অতিরিক্ত পরোয়ানা। কখন পরিবর্তে কখন অতিরিক্ত? সমন দেয় নাই, পরিবর্তে পরোয়ানা। সমন দিয়েছে, হাজিরের ডেট আসে নাই, পরিবর্তে পরোয়ানা। অতিরিক্ত সমন দিয়েছে, ডেটও এসেছে, ডেট চলেও গিয়েছে, তারপরে যদি ওয়ারেন্ট ইস্যু করে, এটা হলো সমনের অতিরিক্ত পরোয়ানা। ৯০। ৯১, হাজির ব্যক্তির নিকট থেকে মুচলেকা নেওয়ার ক্ষমতা। কোনো ব্যক্তি আদালতে হাজির থাকলে তাকে আদালত যদি ওয়ারেন্ট দিয়ে ধরে নিতে পারে, সমন দিতে পারে, এরকম ক্ষমতা থাকে ওই ব্যক্তির প্রতি, তাহলে আদালত তাকে মুচলেকাও নিতে পারে যে আপনি অমুক দিন এসে হাজির হবেন। ৯১ ধারা, হাজির ব্যক্তিকে পুনরায় আদালতে হাজির হওয়ার জন্য মুচলেকা গ্রহণের ক্ষমতা।
এবার আসেন, ওই ব্যক্তি মুচলেকায় আবদ্ধ থাকলো কিন্তু সুনির্দিষ্ট দিনে হাজির হলো না, 92 ধারায় ওই ব্যক্তিকে কি করা যাবে? আপনি পরোয়ানা দিয়ে, আদালত পরোয়ানা দিয়ে ওই ব্যক্তিকে ধরে আনার ব্যবস্থা করতে পারবে। 92, 93 এর ক, বাংলাদেশের বাইরে সমন প্রেরণ ডাকযোগে বা যে কোনো উপায়ে পাঠালে ওখানকার হাকিম নিজের এলাকায় একইভাবে জারি করার ব্যবস্থা করবেন, পরবর্তীতে তিনি এটা আবার প্রাপ্তি স্বীকার করে যেভাবে পাঠানোর নিয়ম। সমন প্রেরণ 93 ক, ওয়ারেন্ট প্রেরণ 93 খ, দুটোই আসলে 93 গ। তাহলে গটা কিন্তু যৌথ, হ্যাঁ, সমনেরও গ আসলে, ওয়ারেন্টেরও আসলে গ। এই ছিল 6 অধ্যায়। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।